হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আমাকে শুনতে পাচ্ছ। যারা যারা জয়েন করেছো একটু ভাইয়াকে জানাও যে ভিডিও এবং সাউন্ড সব কিছু ঠিক আছে কিনা। যারা যারা লাইভে জয়েন করেছো একটু জানাও যে সব কিছু ঠিক আছে কিনা। কমেন্ট বক্সে একটু জানিয়ে দাও যে সব কিছু ওকে আছে কিনা। ওকে, ঠিক আছে সব কিছু ওকে। সো সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি আমাদের এই ফাইনাল রিভিশন ব্যাচের আরও একটা নতুন অধ্যায়। সো ঈদের পর তোমাদের সাথে প্রথমবার দেখা হচ্ছে। এর আগের ক্লাসগুলো সব ছিল ঈদের আগে, আইসিটি এবং ফিজিক্স। সো সবার ঈদ কেমন কাটলো এটা একটু বলো। অনেক দিন চলে গেছে ঈদের, প্রায় 17 দিন চলে গেছে, এখন আসলে ঈদ আর নাই। সো আশা করি সবাই খুবই ভালো আছো। এই কয়েকদিন পড়াশোনার সাথেই ছিলা, পড়াশোনা থেকে দূরে সরে যাও নাই। ভালো আছো কিনা এটা একটু জানাও সবাই। ওকে, ঠিক আছে। বাসি হয়ে গেছে ঈদ, হ্যাঁ ঈদ বাসি হয়ে গেছে। সো আমরা আজকে যে অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে চলতরিৎ। সো অধ্যায়টা আসলে খুবই মজার, কিন্তু তোমরা অনেকেই এই অধ্যায়টা আগে থেকে স্কিপ করো। সো কোনো সমস্যা নেই, জাস্ট আমার সাথে কম্প্যাক্ট আকারে 3টা ক্লাস করবা চলতরিতে, আর কিছুই সমস্যা থাকবে না। একদম প্রত্যেকটা জিনিস একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট শুধুমাত্র ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে হবে। ওকে, ঠিক আছে। সো এই অধ্যায়ে মোট আমাদের রুটিনে ক্লাস আছে 3টা। সো 3টার প্রথম ক্লাস হচ্ছে আজকে। সো 3টা ক্লাস যে এমন না যে খুব বড় বড় ক্লাস হয়ে যাবে, ক্লাসগুলো খুবই কম্প্যাক্ট আকারে আমি নেওয়ার চেষ্টা করব। প্রত্যেকটা ক্লাস হয়তো 2 ঘন্টা বা 2.5 ঘন্টার হবে, ঠিক আছে। সো আজকের ক্লাসটা 2-2.5 ঘন্টার বেশি বড় হবে না। সো এটা তোমাদের জন্য সুখবর বলতে পারো, এবং আমার তরফ থেকে চেষ্টা থাকবে যত কম্প্যাক্ট আকারে তোমাদের কম সময়ে বেশি জিনিস বোঝানো যায়, ঠিক আছে। এটাই আমার তরফ থেকে চেষ্টা থাকবে। এখন এই চলতরিৎ যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের সবারই যেই জায়গাতে সমস্যাটা থাকে যে ভাইয়া সার্কিট সলভে যে ভুলে যাই, বা কেভিএল কেসিএল ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারি না। থিওরিটা বুঝি, কিন্তু যখন একটা আননোন সার্কিট আমাকে দেয় যে একটা ব্রাঞ্চের কারেন্ট নির্ণয় করো, এই রোধের কারেন্ট নির্ণয় করো, বা এই রোধের দুই পাশের ভোল্টেজ নির্ণয় করো, তখন আমি কেভিএল কেসিএলটা অ্যাপ্লাই করতে পারি না। সো এই সমস্যাটাই ম্যাক্সিমাম স্টুডেন্টদের থাকে। সো আমি এমনভাবে তোমাদের কেভিএল কেসিএল অ্যাপ্লাই করা শেখাবো যেন তোমাদের এই জিনিসগুলোতে বিন্দুমাত্র প্রবলেম না হয়। এখন অনেকে কেভিএল কেসিএল এর ইকুয়েশন অনেকভাবে অ্যাপ্লাই করে, অনেকে অনেক জায়গা থেকে অনেকভাবে শিখছো অ্যাপ্লাই করা, ঠিক আছে। আমি জাস্ট বলবো যারা আমার ক্লাস করতেছো এবং আমাকে ফলো করো, আমি যে ওয়েতে সলভ করানো শেখাবো ওই ওয়েতে সলভ করবো। কোনো সার্কিটে কোনো দিন প্লাস মাইনাসে তোমার ভুল হবে না। ম্যাক্সিমাম কিছু আমাদের এই প্রবলেমটা হয় যে প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দিই, মাইনাসের জায়গায় প্লাস দিয়ে দিই, ফলে যে উত্তর ঠিকঠাক মিলে না। সো আমি তোমাদেরকে এমন ওয়েতে শেখাবো যেন তোমাদের এই জিনিসগুলো জীবনেও ভুল না হয়, ঠিক আছে। কখনোই তোমাকে মুখস্থ আকারে প্লাস মাইনাস দিতে হবে না, বুঝে বুঝে দিতে পারবো সব কিছু। এবং এই আমার যে ক্লাসগুলো হবে, এই ক্লাসের মধ্যে প্রত্যেকটা এমসিকিউ জ্ঞানমূলক অনুধাবনমূলক সব কিছু কভার হয়ে যাবে। এবং এমসিকিউগুলো কীভাবে শর্টকাটে সলভ করা যায় সেটাও আমি তোমাদেরকে ক্লাসেই দেখাবো, ঠিক আছে। সো ক্লাসের মধ্যেই এমসিকিউ কীভাবে তুমি দেখা মাত্র উত্তর করে ফেলতে পারবা, এরকম কিছু ট্রিক্সও আমি দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। সো আজকের ক্লাসটা মূলত আমাদের কেভিএল কেসিএল এর আগ পর্যন্ত আমরা করবো। আমাদের 3টা ক্লাসকে আমরা কীভাবে ডিভাইড করছি, কেভিএল কেসিএল এর আগ পর্যন্ত, অর্থাৎ তুল্য রোধ, রোধের উপর তাপমাত্রার প্রভাব বা কারেন্ট রিলেটেড জিনিসপত্রগুলো, এগুলো ক্লাস 1-এ আমরা কভার করবো। অর্থাৎ আজকের ক্লাসটা এমসিকিউ তারপর ক খ অনুধাবন এইগুলোর জন্য বেশি ইম্পর্টেন্ট। 2 নাম্বার ক্লাসটা আমরা ডেডিকেটেড রাখছি সার্কিট সলভের উপর, সেখানে শুধু কেভিএল কেসিএলই পড়বো, ঠিক আছে। আর 3 নাম্বার ক্লাসে আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ওই যে তোমার বিভিন্ন ম্যাথ আছে না, বিদ্যুৎ বিল এবং বিভিন্ন যন্ত্রপাতির সেই ম্যাথগুলো করবো হচ্ছে 3 নাম্বার ক্লাসে। সো এই হচ্ছে আমাদের ক্লাস প্ল্যান। খুবই কম্প্যাক্ট আকারে খুবই সুন্দর করে গুছিয়ে এই অধ্যায়টা কভার করবো, ওকে। সো কথাবার্তা তো অনেক বললাম, সো চলো ক্লাসটা শুরু করি। বলো সবাই রেডি ক্লাসটা শুরু করার জন্য? সবাই রেডি ক্লাসটা শুরু করার জন্য? যাদের ওয়েব অ্যাপে সমস্যা হচ্ছে তোমরা ফেসবুকে চলে আসতে পারো, কারণ ওয়েব অ্যাপে একসাথে বেশি মানুষ জয়েন করলে ওয়েব অ্যাপে একটু সমস্যা দেয়, ঠিক আছে। ওকে ওকে, সবাই রেডি। নোট করা লাগবে না, ক্লাসের শেষে তুমি এই জিনিসগুলো দেখবা, কারণ এমসিকিউগুলোর ক্ষেত্রে আমি এমসিকিউগুলো তোমাদেরকে যত শর্টকাটে সলভ করা যায়। দেখো একটা এমসিকিউ মনে করো এই জায়গাতে আমি তোমাকে অনেক বড় আকারে করে দিলাম, এটা কিন্তু তোমার এমসিকিউর জন্য হেল্পফুল হবে না। এমসিকিউ সলভ করতে হবে মনে মনে, যেন তোমার খুব কুইকলি করতে পারো। আমরা এমসিকিউর ক্ষেত্রে তাই করব। এমসিকিউ বোর্ডে লেখা থেকে আমরা চেষ্টা করব মনে মনে কীভাবে সলভ করা যায়, এটা তোমার সময় বাঁচাবে পরীক্ষা হলে। আর যত টুকটাক লেখা লাগে ওইটুকু লিখবই, বাট রিটার্ন প্রশ্ন আমরা বোর্ডে লিখে সলভ করবো, ঠিক আছে। সো এমসিকিউ এর ক্ষেত্রে আমার টার্গেট থাকবে হচ্ছে যতটা মনে মনে সলভ করতে পারি আমরা, ওকে। তাহলে চলো শুরু করি। সো প্রথমেই আমরা চলতরিতের বেসিক আলোচনা দিয়ে শুরু করবো। এগুলো তোমরা ছোটবেলা থেকে জানো, ক্লাস 10-এও তোমরা চলতরিৎ পড়ছো, ওকে। সো মোটামুটি সবাই জয়েন করছো, আমরা শুরু করতে পারি।
ঠিক আছে, সো ক্লাসের শেষ পর্যন্ত থাকো, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টার বেশি ক্লাসটা বড় হবে না। সো শেষ পর্যন্ত থাকো, বেশ কিছু জিনিস শিখতে পারবা। অ্যান্ড ক্লাস শেষে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমার আগে সার্কিট সলভের স্পিড যতটুকু ছিল তার থেকে বাড়বে। ঠিক আছে, এই গ্যারান্টিটা আমি দিচ্ছি। সো এই বিশ্বাসটা রেখে ভাইয়ের ক্লাসটা শেষ পর্যন্ত কইরো। ওকে, সো 9টা 6 বাজে আমরা শুরু করতেছি। আমাকে বলো তো, তুমি মনে করো এই জায়গাতে দাঁড়ায় আছো, হ্যাঁ এই জায়গাতে তুমি দাঁড়ায় আছো, কেউ যদি তোমার জীবনেও ধাক্কা না দেয় তুমি কি এখান থেকে নড়বা? বলো তো, কেউ যদি তোমাকে জীবনেও ধাক্কা না দেয় তুমি নড়বা? ইয়েস অর নো? জাস্ট আমার সাথে কমিউনিকেট করো কমেন্ট বক্সে। কেউ যদি তোমাকে ধাক্কা না দেয় তুমি জীবনেও নড়বা না। অর্থাৎ আমরা তখনই নড়ি যখন আমাদের কেউ একজন বল প্রয়োগ করে বা ধাক্কা দেয়। তার মানে এই লোকটাকে যখন আমি বল প্রয়োগ করব তখনই কিন্তু সে নড়বে, এছাড়া কিন্তু সে নড়বে না। হয় আমি বল দিয়ে ধাক্কা দিব, নাহলে টান দিব, তাইলে এই লোকটা নড়বে। তাইলে আমাকে একটা জিনিস বলো, আমার এই জায়গাতে একটা কপার পরিবাহী আছে মনে করো। মূলত পদার্থ 3 রকমের, পরিবাহী, অর্ধপরিবাহী এবং অপরিবাহী। এই জিনিসগুলো আমরা সেমিকন্ডাক্টরে পড়বো, যেহেতু সেমিকন্ডাক্টর আমি নিব। সো ওই জায়গাতে তোমাকে অর্ধপরিবাহী, পরিবাহী, অপরিবাহী ওইগুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। সো আপাতত আমরা ধরে নিচ্ছি, মনে করো এটা একটা কপার তার। সো কপার তার, এটা মনে করো যে ধরে নাও আপাতত যেটা পরিবাহী, অর্থাৎ এই জায়গাতে অনেকগুলো ইলেকট্রন আছে, অনেকগুলো ইলেকট্রন আছে। ওকে, অর্ধপরিবাহীতে কি হয় এগুলো আমরা সেমিকন্ডাক্টরে শিখবো, যেহেতু সেমিকন্ডাক্টর আমি নিব, সো প্যারা নেই, আমার মনে থাকবে। সো এখানে অনেকগুলো ইলেকট্রন আছে। সো একজন মানুষকে যেহেতু বল প্রয়োগ না করলে সে নড়ে না, এটার ভিতরে যে ইলেকট্রনগুলো আছে এদেরকে বল প্রয়োগ না করলে এরা নড়বে? তোমার সাধারণত মানে মন কি বলে, এদেরকে বল প্রয়োগ না করলে কি এরা চলবে? আমরা যে চলতরিত অধ্যায়টা পড়তেছি, চলো মানে কি, যেটা চলমান, অর্থাৎ এখানে ইলেকট্রন মুভ করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। সো এরে যদি কেউ বল প্রয়োগ না করে কি যাবে? যাবে না, তাই না? একে যদি কেউ বল প্রয়োগ না করে নড়বেও না, রাইট? তার মানে এই ইলেকট্রনটাকে নড়ার জন্য তাকে কেউ না কেউ বল প্রয়োগ করতে হবে। এখন এই বলটা আসলে কে দেয়? বলটা আসলে দেয় যে তুমি একটা ব্যাটারি কানেক্ট করো, ওই ব্যাটারিটা আসলে বলটা দেয়। তোমরা স্থির তড়িৎ এটা পড়ে থাকার কথা, মনে করো এটা একটা তড়িৎ ক্ষেত্র। এটা কি ক্ষেত্র বলো তো? এটা একটা তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্রের ডিরেকশনটা এই যে অ্যারো চিহ্ন দিয়ে তুমি তড়িৎ ক্ষেত্রের ডিরেকশনটা দেখতে পাচ্ছ। এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমি যদি একটা ইলেকট্রনকে নিয়ে আসি, এটা মনে করো আমার ইলেকট্রন, এটা কোন দিকে বল অনুভব করবে বলো তো? বাম পাশে নাকি ডান পাশে? কোন দিকে বল অনুভব করবে আমাকে বলো। যারা স্থির তড়িৎ পড়ে ফেলছো এই জিনিসটা আমাকে জানাও, বলো। এই অ্যারো চিহ্নের দিকে নাকি বিপরীত দিকে? বাম পাশে না ডান পাশে? এই তো সবাই জানো এই জিনিসটা, যে অ্যারো চিহ্নের বিপরীত দিকে, তাই না? যেই দিকে অ্যারো চিহ্ন থাকে ইলেকট্রন বা নেগেটিভ আধান তার বিপরীত দিকে বল অনুভব করে। তার মানে এই দিকে এটা একটা বল অনুভব করবে, এই দিকে একটা বল অনুভব করবে। বল অনুভব করলে কি হয়? ত্বরণ হয়, গতিশীল হয়। তার মানে ইলেকট্রনটা এই দিকে দৌড়া শুরু করবে, রাইট? যেহেতু বল আছে, বল যেহেতু তাকে টানতেছে সেই দিকে দৌড়া শুরু করবে। ইয়েস, ইয়েস, রাইট। ওকে, তাইলে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে যদি একটা বল প্রয়োগ হয় তবেই ইলেকট্রন মুভ করা শুরু করে। তাইলে এই জায়গাতে আমরা কাহিনীটা কি করতে পারি? আমরা এই জায়গাতে একটা কাহিনী করি। কি করি? একটা ব্যাটারি কানেক্ট করে দিই। সো ব্যাটারি কানেক্ট করলে ব্যাটারি থেকে কি উৎপন্ন হয়? ব্যাটারি থেকে তোমার ওই তড়িৎ ক্ষেত্রটা উৎপন্ন হয়। ঠিক আছে, জাস্ট একটু বেসিক আইডিয়া তোমাদের দিচ্ছি, একটু পরেই আমরা ম্যাথটাতে চলে যাব। সো একটা ব্যাটারি যখন আমরা কানেক্ট করি, এটা মনে করো ভি ভোল্টেজের একটা ব্যাটারি, এই ব্যাটারি থেকে একটা তড়িৎ ক্ষেত্র ক্রিয়েট হয়, একদম পজিটিভ দিক থেকে শুরু হয়। ব্যাটারির বড় প্রান্তটা পজিটিভ, ছোট প্রান্তটা নেগেটিভ, তোমরা এগুলো জানো। সো বড় প্রান্ত থেকে একটা ইলেকট্রিক ক্ষেত্র শুরু হয়, এটা একদম পুরো সার্কিটটা এরকম ভাবে ঘুরে, পুরো সার্কিটটা এই তড়িৎ ক্ষেত্রটা এরকম ভাবে ঘুরে। ঠিক আছে, একদম নেগেটিভ প্রান্ত পর্যন্ত, একদম নেগেটিভ প্রান্ত পর্যন্ত। এটা কি? এটা হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্রটা, এটা হচ্ছে তোমার তড়িৎ ক্ষেত্রটা, এটা হচ্ছে তোমার ওই যে এই ব্যাটারির জন্য সৃষ্ট তড়িৎ ক্ষেত্রটা। তাইলে আমাকে বলো, এই তড়িৎ ক্ষেত্রটা যদি এই তারের ভিতরে ভিতরে ক্রিয়েট হয়, তাইলে এই ইলেকট্রনগুলো এখন কোন দিকে বল অনুভব করবে? এই দিকে বল অনুভব করবে না? প্রত্যেকটা ইলেকট্রন বলো তো, ইয়েস অর নো? ইয়েস, প্রত্যেকটা ইলেকট্রন কিন্তু এই দিকে বল অনুভব করবে, তাই না? তাই কি না বলো? তড়িৎ ক্ষেত্রের বিপরীত দিকে বল অনুভব করবে না? করবে। যার ফলে ইলেকট্রনগুলো এখন মুভ করবে, অর্থাৎ এই দিকে সে গতিশীল হবে। ইলেকট্রনগুলো এই দিকে গতিশীল হবে। কার জন্য গতিশীল হচ্ছে? এই যে এই তড়িৎচালক শক্তির জন্য বা এই তড়িৎ ক্ষেত্রের জন্য। মোটামুটি একটা আইডিয়া পাইছো যে চলতড়িতে কেন ইলেকট্রন চলে, একটা বেসিক আইডিয়া পাইছো। এখন আসো তড়িৎ প্রবাহ কাকে বলে। তড়িৎ প্রবাহ কাকে বলে আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো এটা একটা ছোট নদী, এইটা মনে করো একটা বড় নদী। সো নদী দিয়ে কি যায়? নদী দিয়ে পানি যায়, তাই না? নদী দিয়ে পানি যায়, এই নদী দিয়েও পানি যাচ্ছে। আমি তোমাকে বললাম যে কোন নদী দিয়ে পানি বেশি যাচ্ছে এটা আমাকে একটা পরিমাপ করে বোঝাও। তাহলে তুমি আমাকে কিভাবে পরিমাপ করে দেখাবা যে কোন নদীতে পানি বেশি যাচ্ছে? তুমি কমন সেন্স দিয়ে আমাকে কিভাবে বুঝাবা যে কোন নদীতে পানি বেশি যাচ্ছে? তুমি পরিমাপ করবা, তাই না? তুমি পরিমাপ করবা কি? তুমি একটা ঘড়ি নিবা, ঘড়ি নিয়ে 1 মিনিটে এই নদী দিয়ে কতটুকু পানি যাচ্ছে
সেটা ক্যালকুলেট করবা। মনে করো যে এই জায়গাতে তুমি একটা কি দিছো, একটা বেরিবাদ আছে না, একটা বেরিবাদ বানাইছো, এই জায়গাতেও একটা বেরিবাদ বানাইছো। তারপর তুমি ক্যালকুলেট করবা, ভিডিও চলে গেছে কি ওয়েব অ্যাপে, আসছে, আবার আসছে, এখন আসছে রাইট ভিডিও, এখন আসছে না ভিডিও, ভিডিও এখন আসছে বলো তো ওয়েব অ্যাপ, ভিডিও আসছে, একটু জানাও তো ভিডিও আসছে কিনা এখন। ফেসবুক ওয়েব অ্যাপ মানুষজন, হঠাৎ করে ইন্টারনেট ডাউন হয়ে গেল কেন? আচ্ছা সিগন্যাল চলে গেছিল, হ্যাঁ। ফেসবুক ওয়েব অ্যাপ একটু জানাও তো ঠিক আছে কিনা এখন। আচ্ছা ফেসবুকে দেখতে পাচ্ছি ঠিক আছে, ওয়েব অ্যাপের মানুষজন বলতেছো সাউন্ড নাই। ওয়েব অ্যাপের মানুষজন তোমরা আরেকবার বের হয়ে আরেকবার জয়েন করো, হ্যাঁ, তাহলে সাউন্ড পাবা। ওকে, ওয়েব অ্যাপের মানুষজন তোমরা একবার বের হয়ে আবার জয়েন করো, তাহলে সাউন্ড পাবা। ফেসবুকে ঠিক হয়েছে, ওকে ঠিক আছে। ওয়েব অ্যাপে যাদের সাউন্ড নাই তোমরা একবার বের হয়ে আবার জয়েন করো, ওয়েব অ্যাপে সাউন্ড পাবা, ঠিক আছে। ওয়েব অ্যাপের মানুষজন একবার বের হয়ে আবার জয়েন করো। ওরা তো আসলে ফেসবুকের মানুষজন বুঝতে পারতেছো, কিন্তু ওয়েব অ্যাপের মানুষজন তো আমার কথাই শুনতে পাচ্ছে না। সো তারা তারা কেমনে এটা জানবে যে আমি যে ওদের বলছি যে বের হয়ে আবার জয়েন করতে, ওরা কেমনে জানবে? এটা একটা আসলে থিওরিটিক্যাল প্রশ্ন হয়ে গেছে। সো আমি একটা কাজ করি, আমি ওয়েব অ্যাপ থেকে বের হয়ে আবার জয়েন করি। বুঝছো, ফেসবুকের মানুষজন মজাটা বুঝতে পারতেছো, কিন্তু ওয়েব অ্যাপের মানুষজন তো এটা জানে না। ঠিক আছে, ওয়েব অ্যাপ শুনতে পাচ্ছ এখন? শুনতে পাচ্ছ? ঠিক আছে, আমি ওয়েব অ্যাপের মানুষজনকে বলতেছিলাম যে যাদের সাউন্ড নাই তারা বের হয়ে আবার জয়েন করো, কিন্তু তোমরা তো সাউন্ডই শুনতে পাচ্ছ না। সো কেমনে তোমরা ওই জিনিসটা জানবে? ঠিক আছে, ওকে, শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ, এখন সবাই ঠিক আছে রাইট? সো আমি তোমাকে যেটা বলতেছি, মনে করো একটা নদী আছে, এই নদী দিয়ে কতটুকু পানি যাচ্ছে এটা আমাকে পরিমাপ করে বল, এটা আমাকে পরিমাপ করে বলো। তুমি কেমনে পরিমাপ করবা? তুমি পরিমাপ করবা এইভাবে যে আমি একটা বেড়িবাঁধ দিলাম, এই জায়গাতে বেড়িবাঁধ ছিল না, গ্রামের নদীর মধ্যে বেড়িবাঁধ থাকে, বেড়িবাঁধ দিলাম। তারপর আমি ঘুরি নিয়ে ক্যালকুলেট করতেছি যে 1 সেকেন্ডে এই নদীতে কতটুকু পানি যাচ্ছে এই বেড়িবাঁধ দিয়ে, 1 সেকেন্ডে এই নদীতে কতটুকু পানি যাচ্ছে এই বেড়িবাঁধ দিয়ে। তাইলে আমি একটা কম্পারিজন করতে পারবো না যে কোনটার মধ্যে একই সময়ে বেশি পানি যাচ্ছে? পারবো নাকি পারবো না বলো তো? পারবো, অবশ্যই পারবো। জাস্ট আমার সাথে কমিউনিকেট করো, পারবো। ওয়েব অ্যাপে যাদের সমস্যা হচ্ছে ফেসবুকে চলে আসো, ওয়েব অ্যাপে ঝামেলা করে, ঠিক আছে, ফেসবুকে চলে আসো। যাদের ওয়েব অ্যাপে সমস্যা হচ্ছে ফেসবুকে চলে আসো, ঠিক আছে। সো যেটা বলতেছিলাম যে এই জায়গাতে মনে করো একটা বেড়িবাঁধ দিলাম আমি, তারপর আমি বললাম যে ঘুরে নিয়ে তুমি ক্যালকুলেট করো যে 1 সেকেন্ডে এই নদীতে কতটুকু পানি যাচ্ছে, 1 সেকেন্ডে এই নদীতে কতটুকু পানি যাচ্ছে। তারপরে তুমি কিন্তু কম্পারিজন করে বলতে পারবা যে 1 সেকেন্ডে ঠিক কোন নদীতে পানি বেশি যাচ্ছে, তাই না? কোনটা দিয়ে পানি বেশি যাচ্ছে 1 সেকেন্ডে, তুমি কিন্তু সেটা পরিমাপ করে আমাকে বলতে পারবা। তাইলে আমরা পানির ক্ষেত্রে আসলে কিভাবে পরিমাপটা করতেছি যে কোনটার ফ্লো বেশি, কোনটার মধ্যে পানির ফ্লো বেশি, এটা কিভাবে পরিমাপ করতেছি যে 1 সেকেন্ডে কোনটার মধ্যে বেশি পরিমাণ পানি যাচ্ছে। তাইলে আমি এটা কেমনে পরিমাপ করবো, ম্যাথমেটিক্যালি কেমনে পরিমাপ করব? আমি মনে করো টি সময় ধরে মাপলাম যে টি সময়ে পানি যায় মনে করো যে x লিটার। তাইলে একক সময় আমি তো যাচ্ছি 1 সেকেন্ডে, তাই না? তার মানে 1 সেকেন্ডে পানি যায় কত? x/t। এটাই হচ্ছে এই নদীর পানি, লিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে এই নদীর পানির ফ্লো, তাই না? এভাবে আমি বলতে পারবো না, এই জিনিসটাকে কোয়ান্টিফাই করতে পারবো এইভাবে। সো পানির ক্ষেত্রে যদি তুমি বুঝো, চলতরিতের ক্ষেত্রে জিনিসটা একদম সেম। আমাদের মনে করো যে এই জায়গাতে ওই কপারের তারটা আছে, ওই কপারের তারটা আছে, ঠিক আছে, এখানে ইলেকট্রন আছে। ডিফারেন্সটা কি? এই জায়গাতে পানি যাচ্ছিল আর এই জায়গাতে ইলেকট্রন যাচ্ছে, এটাই না? এই জায়গাতে পানি যাচ্ছিল আর এই জায়গাতে তোমার হচ্ছে ইলেকট্রন যাচ্ছে, জাস্ট এইটুকু ডিফারেন্স না? আচ্ছা ওয়েব অ্যাপে যাদের প্রবলেম হচ্ছে ফেসবুকে চলে আসো না, ফেসবুকের মানুষজন আমাকে জানাও তো সবকিছু ঠিক আছে না? ফেসবুকের মানুষজন একটু জানাও তো সবকিছু ঠিক আছে না? ওয়েব অ্যাপের ওরা কেন জানি দুষ্টামি করতেছে, সবাই বলতেছে কি নাই কি নাই, ভিডিও নাই, অডিও নাই। ফেসবুকের মানুষজন একটু জানাও তো সবকিছু ঠিক আছে কিনা। এখন ওয়েব অ্যাপের সমস্যা দিলে আমি কি করবো? আমার এখানে ওয়েব অ্যাপ সবকিছু ঠিক দেখাচ্ছে। তোমরা যাদের ভিডিও দেখাচ্ছে না তোমরা একবার বের হয়ে আবার জয়েন করো,
একবার বের হয়ে জয়েন করো, রিজয়েন করো, ঠিক আছে? একবার বের হয়ে ক্লাস থেকে আবার জয়েন করো। ফেসবুকের মানুষজন তো অল ক্লিয়ার বলতেছো, ঠিক আছে? ওয়েবে যাদের সমস্যা তোমরা কমেন্ট না করে একবার বের হয়ে আরেকবার জয়েন করো, কারণ ওয়েবে অনেকজন দেখতে পাচ্ছে। সো এখানে চলতরিৎ ক্ষেত্রে ব্যাপারটা সেম। ওই জায়গাতে পানির ফ্লো হচ্ছিল, এই জায়গাতে জাস্ট ইলেকট্রনের ফ্লো হচ্ছে। তাহলে এই জায়গাতে আমরা কিভাবে এই জিনিসটাকে কোয়ান্টিফাই করব? এই জায়গাতেও একই কাজ করবো, আমরা একটা বেরিবাদ দিব, অর্থাৎ একটা প্রস্থচ্ছেদ কাটবো। এই জায়গাতে মনে করো একটা বেরিবাদ দিচ্ছি, তারপর আমি ঘুরে নিয়ে মাপবো যে টি সময়ে কতগুলো চার্জ গেছে বা কত কুলম্ব চার্জ গেছে। তারপর একক সময় যতটুকু চার্জ যাবে সেটাই হচ্ছে আমার তড়িৎ প্রবাহ, ঠিক আছে? তাহলে আমি এমনি বলতে পারবো যে টি সময়ে যায় কিউ পরিমাণ আধান, তাই না? কিউ কুলম্ব আধান। তাহলে একক সময় বা 1 সেকেন্ডে যায় কতটুকু বলতো? কিউ বাই টি, এত কুলম্ব আধান, তাই না? এটা 1 সেকেন্ডে যায়। আর 1 সেকেন্ডে ঠিক যতটুকু কুলম্ব যায় বা যতটুকু আধান যায় ওটাকে আমরা বলি তড়িৎ প্রবাহ। তার মানে I ইকুয়ালস টু কিউ বাই টি। এটা হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা, যেটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। I ইকুয়ালস টু কিউ বাই টি। এটার এককটা তাইলে কি? এটার এককটা তাইলে কি হবে বলতো? এটার এককটা হবে হচ্ছে, দেখো, চার্জের একক কুলম্ব, টাইমের একক সেকেন্ড, তার মানে কুলম্ব পার সেকেন্ড। এটা তুমি বলতে পারবা। অথবা এটাকে আদর করে আরেকটা নামে ডাকে, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার। মেইনলি আমরা অ্যাম্পিয়ারটাই বেশি ইউজ করি। তার মানে কুলম্ব পার সেকেন্ড অথবা অ্যাম্পিয়ার, এই জিনিসটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি, ঠিক আছে? তাইলে আমরা তড়িৎ প্রবাহ বলতে কি বুঝলাম? যে একক সময়ে যে পরিমাণ আধান যায় সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ। একক সময়ে যে পরিমাণ আধান যায় সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ, ঠিক আছে? একক সময়ে যে পরিমাণ আধান যায় এটাই তুমি ম্যাথমেটিক্যালি হিসাব করো, তার মানে সেটা কিউ বাই টি আসবে, ঠিক আছে? এখন এই জায়গাতে একটা সমস্যা আছে। সমস্যাটা হইল যে এই জায়গাতে যে ফ্লোটা, চার্জের যে ফ্লোটা, এটা যে সবসময় ধ্রুব থাকবে, এই তড়িৎ প্রবাহটা যে সবসময় ধ্রুব থাকবে এমন তো কথা না। মনে করো এখন স্লোতে পানি যাচ্ছে, একটু পর জোরে পানি যাচ্ছে, এরকম হইতে পারে না? মনে করো একবার স্লোতে যাচ্ছে, একবার জোরে যাচ্ছে, আরেকবার স্লোতে যাচ্ছে, এরকম তো হইতে পারে। অনেকটা সমবেগ আর ত্বরণ থাকা অবস্থার মতো। যখন সমবেগ সবটা রাস্তার মধ্যে একই বেগে যায়, তাই না? একই বেগে তুমি যাচ্ছ। যখন সমবেগ তখন কিন্তু তুমি এরকম ইউজ করতে পারো যে জাস্ট এস বাই টি, তাই না? এরকম ইউজ করতে পারো যে যতটুকু সরণ যাচ্ছে ওটাকে টি দিয়ে ভাগ করলে আমি বেগ পেয়ে যাই, তাই না? একক সময় যতটুকু দূরত্ব যায় ওটাকে তো আমরা বেগ বলি। সো এই জায়গাতে দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে আমরা বেগ পেয়ে যাই। কিন্তু যদি এই জায়গাতে সমবেগ না থাকে, মানে বেগটা যদি অসম হয়, অর্থাৎ আমাদের পানির ফ্লোটা যদি অসম হয়, মনে করো এখন একটু কম যাচ্ছে, একটু পর একটু বেশি যাচ্ছে, যদি অসম হয় তখন আমরা বেগ কিভাবে নির্ণয় করি? তখন আমরা নির্ণয় করি হচ্ছে এইরকম ভাবে যে ডি বাই ডিটি অফ এস। তার মানে এস কে টি এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েট করি। বুঝতে পারছো? যখন ভিটা সমবেগ তখন ডিরেক্টলি আমরা এস বাই টি লিখতে পারি। কিন্তু যখন ভিটা সমান না, সমবেগ না, তখন কিন্তু আমাদের ডিফারেন্সিয়েট করতে হয়। আমরা কিন্তু একই জিনিস করতেছি, একক সময়ে কতটুকু দূরত্ব যাচ্ছে এটাই ক্যালকুলেট করতেছি, কিন্তু ভিটা যেহেতু সমবেগ না এই কারণে আমাদের ডিফারেন্সিয়েট করে ওই একই জিনিস নির্ণয় করতে হচ্ছে, ঠিক আছে? সো চলতরিতের ক্ষেত্রেও ব্যাপারটা সেম। যখন আমাদের আইটা পরিবর্তনশীল না, আইটা যখন ধ্রুব তখন আমরা কিউ বাই টি দিয়ে করতে পারি। কিন্তু আইটা যখন পরিবর্তনশীল তখন আমাদের যদি একটা পার্টিকুলার মোমেন্টের তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হয়, একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হয়, তখন আর আমরা কিউ বাই টি লিখতে পারি না। আমাদের কি লিখতে হবে বলতো? ডি কিউ বাই ডিটি। বুঝছো? অনেকটা এই যে ভি এর মতো। সমবেগ থাকলে আমরা এস ইকুয়ালস টু ভিটি লিখতে পারি বা ভি ইকুয়ালস টু এস বাই টি লিখতে পারি, বাট ভি যখন সমবেগ না তখন কিন্তু আমরা এস বাই টি লিখতে পারি না। তার মানে আইটা বা তড়িৎ প্রবাহটা যখন সম না, অসম, অর্থাৎ এখন কম কারেন্ট যাচ্ছে, একটু পর বেশি কারেন্ট যাচ্ছে, তখন আমাদের ডি কিউ বাই ডিটি লিখতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? ঠিক আছে। তাইলে আমি যদি আরেকটা জিনিস বলি যে তাইলে এভারেজ কারেন্ট কত হবে বলতো? বা গড় কারেন্ট কতটুকু হবে? গড় বেগ তুমি বের করছো না, বেগের সাথে জাস্ট তুলনা করি। বেগ মানে কি? একক সময় কতটুকু দূরত্ব যায়। আর তড়িৎ প্রবাহ মানে কি? একক সময় কতটুকু চার্জ যায়, তাই না? তাইলে তুমি এই জায়গাতে এভারেজ ভেলোসিটি কেমনে নির্ণয় করতা? তুমি নির্ণয় করতে হচ্ছে যে টোটাল সরণ ডিভাইডেড বাই টোটাল সময়। একটা নির্দিষ্ট টাইম গ্যাপের কতটুকু সরণ হয়েছে, কতটুকু সময়, এদের ডিভিশনটাই তোমাকে কি দিত? এদের ডিভিশনটাই তোমাকে দিতে হচ্ছে কি বলতো? এভারেজ বেগ। তাহলে এই জায়গাতে এভারেজ কারেন্ট তোমাকে কি দিবে? একটা নির্দিষ্ট সময়ে কতটুকু চার্জ গেছে ডিভাইডেড বাই একটা নির্দিষ্ট সময়, এইটুকু তোমাকে দিবে হচ্ছে এভারেজ কারেন্ট, অনেকটা কিউ বাই টি এর মতো। বুঝতে পারছো? বলতো ফেসবুকের মানুষজন সবকিছু ঠিক আছে কিনা?
ফেসবুকে কি কোনো সিগন্যাল সমস্যা দিচ্ছে? ওয়েবে যাদের ভিডিও সমস্যা দিচ্ছে, ওয়েবে একসাথে বেশি মানুষ ক্লাস করলে ওয়েবে সমস্যা দেয়। সো তোমরা একটু রিজয়েন করো বা ফেসবুকে চলে যাও, ঠিক আছে? এই যে দেখো ওয়েবে অনেকজন ঠিকঠাক জানাচ্ছে, কারণ ওয়েবে অনেকজন ঠিকঠাক দেখতে পাচ্ছে। ওকে, ঠিক আছে, ওকে। আচ্ছা, তার মানে বুঝতে পারছো যে কারেন্ট যখন মানে সুষম যখন কারেন্ট, তখন আমরা কিউ বাই টি দিয়ে করতে পারি, কিন্তু কারেন্ট যখন অসম অর্থাৎ কারেন্ট পরিবর্তনশীল, তখন আমাদের ডি কিউ বাই ডিটি দিয়ে করতে হয়। কারেন্টটা যখন পরিবর্তনশীল তখন আমাদের ডি কিউ বাই ডিটি দিয়ে করতে হয়, ঠিক আছে? কারেন্ট যখন পরিবর্তনশীল তখন আমাদের ডি কিউ বাই ডিটি দিয়ে করতে হয়। কিউ বাই টি দিয়ে আমরা পরিবর্তনশীল কারেন্টে নির্ণয় করতে পারি না, কারণ কিউটাও তখন পরিবর্তনশীল, এসটাও তখন পরিবর্তনশীল, এটা সুষম থাকে না। যখন এটার মধ্যে ত্বরণ থাকে তখন কিন্তু এসটা সুষম হারে বাড়ে না, তাই না? ঠিক আছে, সো কয়েকটা ম্যাথ দেখলে তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত এই জায়গাতে প্রথম ম্যাথটা দেখো, 1 নম্বর ম্যাথটা কি বলছে? একটা চার্জ তোমাকে দিয়ে দিছে, একটা চার্জের কোয়ান্টিটি তোমাকে দিয়ে দিছে। আগে একটা সহজ ম্যাথ করে আসি, তারপর আমরা একটু কঠিন ম্যাথ করি, ঠিক আছে? প্রথমত আমরা এই ম্যাথটা করে আসি, চলো। কি বলছে? 220 ভোল্টে কার্যরত 100 ওয়াটের একটা বাতির ফিলামেন্টের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে কি পরিমাণ ইলেকট্রন ফ্লো হচ্ছে সেটা বের করতে হবে। এখানে তোমাকে নাম্বার অফ ইলেকট্রন বের করতে হবে। একটু খেয়াল করো, নাম্বার অফ ইলেকট্রন বের করতে হবে, প্রতি সেকেন্ডে কতটুকু ইলেকট্রন ফ্লো হচ্ছে, ঠিক আছে? তার মানে আমাদের এই জায়গাতে আগে যদি কারেন্ট ফ্লো বের করি, তাইলে আমরা ইলেকট্রনের মধ্যে যাইতে পারবো বা চার্জের মধ্যে যাইতে পারবো। সো তোমরা পরবর্তীতে একটা সূত্র শিখবা, মানে আজকে না, 3 নাম্বার ক্লাসে একটা সূত্র শিখবা, যে পি ইকুয়ালস টু ভিআই বা পাওয়ার ইকুয়ালস টু ভোল্টেজ ইনটু কারেন্ট। এটা আজকের ক্লাসে না, এটা মনে করো আজকের ক্লাসের জন্য মুখস্থ, আজকের ক্লাসের জন্য এই সূত্রটা মুখস্থ, ঠিক আছে? বাট এটা আমরা পড়বো কত নাম্বার ক্লাসে? 3 নাম্বার ক্লাসে, লেকচার 3-তে আমরা এটা পড়বো, ঠিক আছে? লেকচার 3-তে আমরা এটা পড়বো। সো এই জায়গাতে দেখো তোমার কাছে পাওয়ারটা দিয়ে দিছে বা ক্ষমতাটা দিয়ে দিছে, একটা বাল্বের ক্ষমতা দিয়ে দিছে, ভোল্টেজটা দিয়ে দিছে। তাইলে বলো তো এখান থেকে কারেন্ট প্রবাহটা তুমি নির্ণয় করতে পারবা না? জাস্ট পি বাই ভি। পিটা তোমার কত দেয়া? 100, ভিটা তোমার কত দেয়া? 220। তাহলে এটা কত আসে আমাকে একটু বলো তো ক্যালকুলেট করে। খুবই সহজ, 100/220 আসবে হচ্ছে 0.45 এত অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ। এখন এটা তড়িৎ প্রবাহ, এটা মানে কি বোঝায়? এটা মানে বোঝায় হচ্ছে 1 সেকেন্ডে এত কুলম্ব আধান যাচ্ছে, তাই না? কারণ তড়িৎ প্রবাহের সংজ্ঞায় তো আমরা এটা দেখছি যে একক সময়ে যে পরিমাণ আধান যায় সেটাই হচ্ছে তড়িৎ প্রবাহ। তাহলে কোনো বস্তুর তড়িৎ প্রবাহ এত পাইছি মানে কি? 1 সেকেন্ডে কতটুকু আধান যাচ্ছে? 1 সেকেন্ডে কতটুকু আধান যাচ্ছে? 0.45 এত কুলম্ব আধান যাচ্ছে। তাইলে আমাদের এই জায়গাতে প্রতি সেকেন্ডে মানে 1 সেকেন্ডে নির্ণয় করতে বলছে, 1 সেকেন্ডে নির্ণয় করতে বলছে। তার মানে কতটুকু আধান যাচ্ছে? 0.45। অথবা তুমি ম্যাথ দিয়েও করতে পারো বা ফর্মুলা দিয়েও করতে পারো। দেখো আমরা চলতড়িতের মানে যখন কারেন্ট ফ্লো এর সংজ্ঞাটা দেখছি, ওই সংজ্ঞা থেকে একটা ফর্মুলা দাঁড় করাইছিলাম যে I ইকুয়ালস টু কিউ বাই টি। এই জায়গাতে চার্জ কোনো পরিবর্তনশীল হচ্ছে না, একই কনস্ট্যান্ট ফ্লো হচ্ছে, যে কারণে আমরা কিউ বাই টি ইউজ করতে পারতেছি। সো এই জায়গা থেকে তুমি কিউ বের করতে পারো, টি 1 সেকেন্ড দেওয়া আছে, আইটা তুমি জানো। সো কিউটা কত আসতেছে বলো তো? 0.45 এত কুলম্ব, তাই না? জাস্ট ক্লাসের মধ্যে মনোযোগ দিয়ে একটু শেষ পর্যন্ত থাইকো। শুরুতে একটু টেকনিক্যাল ডিফিকাল্টিস হয়েছে, যে কারণে হয়তো অনেকে ক্লাস থেকে চলেও গেছো। ক্লাসের শেষ পর্যন্ত থাইকো, অনেক নতুন নতুন কিছু শিখতে পারবা। জাস্ট আমার উপর বিশ্বাস রেখে ক্লাসটা মানে জাস্ট 2 ঘন্টা সময় দাও, ঠিক আছে? জাস্ট 2 ঘন্টা সময় দাও। সো এই জায়গাতে আমরা চার্জের মানটা পাইছি, তাই না? যে কত কুলম্ব চার্জ যাচ্ছে, তাই না? বলো তো কত কুলম্ব চার্জ আছে। দেখো এখানে কিন্তু কোনো কিছু পরিবর্তনশীল বলে না, একটা ধ্রুব ভোল্টেজে একটা ধ্রুব পাওয়ার সে নিচ্ছে। তার মানে সবগুলোই যেহেতু ধ্রুব, তড়িৎ প্রবাহটাও এই জায়গাতে ধ্রুব। এটার মধ্যে কোনো কি টি এর টার্ম আছে? এখানে যদি এরকম থাকতো যে 0.45 টি, তার মানে এটা সময়ের উপর নির্ভরশীল। একটা নির্দিষ্ট সময় তড়িৎ প্রবাহ ভিন্ন ভিন্ন হচ্ছে, তখন এটাকে বলতে পারতাম এটা পরিবর্তনশীল তড়িৎ প্রবাহ। কিন্তু এটা তো একটা ধ্রুব মান, তাই না? দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না? এটা তো একটা ধ্রুব মান, তার মানে এটা পরিবর্তনশীল না, যে কারণে আমরা কিউ বাই টি ইউজ করতে পারবো। ঠিক আছে? বুঝতে পারছো কেন কিউ বাই টি ইউজ করছি? কারণ এটা তো ধ্রুব, এটা তো একটা ধ্রুবক, তাই না? ঠিক আছে, তার মানে এত কুলম্ব চার্জ আমাদের যাচ্ছে। তার মানে যদি ম্যাথটাতে শুধু চার্জ চাইতো, শুধু চার্জ চাইতো যে কত কুলম্ব চার্জ যাচ্ছে, তাইলে আমরা বের করতে পারতাম, এটাই আমাদের উত্তর হইতো তখন। কিন্তু আমাদের এটা চাই নাই, আমাদের বলছে কতগুলা ইলেকট্রন যাচ্ছে, কতগুলো ইলেকট্রন যাচ্ছে। তাইলে এটা তুমি চাইলে ঐকিক নিয়মও করতে পারো, তুমি চাইলে ফর্মুলা দিয়েও করতে পারো। তুমি চাইলে যদি ফর্মুলা দিয়ে করো, তুমি খুব সহজে করতে পারবা যে n ইকুয়ালস টু কিউ বাই 1.6 ইন্টু 10⁻⁻19, এটা দিয়ে তুমি খুব সহজে বের করতে পারবে। এখন বলতে পারো যে ভাই অনেকে যে এটা কেমনে আসলো,
ঠিক আছে? এটা কেমনে আসলো তুমি জাস্ট ঐকিক নিয়মে করো, তাইলে হয়ে যাবে। তুমি এখান থেকে নাম্বার অফ ইলেকট্রন পেয়ে যাবে। আমাকে একটু কেউ একটা নাম্বার অফ ইলেকট্রন বলো, আমি তোমাদের বুঝাচ্ছি। যারা বুঝতে পারো না এটা কেমনে আসলো আমি বুঝাচ্ছি, 1 মিনিটে বুঝাচ্ছি। ওকে, সো 2.81 ইন্টু 10⁻18 এত টি, এতগুলা ইলেকট্রন। এখন এটা কেমনে আসলো? এটা ঐকিক নিয়মে আসছে। আমি চাচ্ছি এখানে কতগুলো ইলেকট্রন, তাহলে ঐকিক নিয়মে একটু চিন্তা করো। 1.6 ইন্টু 10⁻19 অর্থাৎ একটা ইলেকট্রনের যতটুকু চার্জ, এই চার্জে ইলেকট্রন আছে একটা, তাহলে 1 কুলম্ব বাদানি ইলেকট্রন আছে কয়টা? 1/1.6, তাহলে 0.45 এত কুলম্ব বাদানি ইলেকট্রন আছে কয়টা? 0.45 দিয়ে গুণ হবে। বুঝতে পারছো এটা কেমনে আসছে? সবাই খুব সহজে বুঝতে পারছো? তার মানে এটা জাস্ট ঐকিক নিয়ম দিয়ে আমরা বের করছি, আর কিছুই না। এটা পুরোটাই একটা ঐকিক নিয়ম। ঠিক আছে, ক্লিয়ার সবাই ম্যাটটা? ওকে, সো এটা যদি ক্লিয়ার হয় আমাদের কিন্তু এই আধান নির্ণয়টা শিখতে হবে, কারণ অনেক সময় পরীক্ষা হলে এমসিকিউ এ তোমাকে দিবে কতগুলো ইলেকট্রন ফ্লো হচ্ছে, উত্তরে কিন্তু 0.45ও থাকবে। আবেগের বসে 0.45 এই জিনিসটা উত্তর করা যাবে না। আবেগের বসে 0.45 এই জিনিসটা উত্তর করা যাবে না। আর এই জায়গাতে কেন ইলেকট্রনের চার্জে আমরা মাইনাস বসাইনি, আমরা শুধু মানটা বের করছি, শুধু মানটা নিয়ে কাজ করছি, ইলেকট্রনের চার্জে শুধু মানটা নিয়ে কাজ করছি। ঠিক আছে, ওকে ডান, বুঝতে পারছো? এটা যদি বুঝতে পারো এই জায়গাতে 1 নাম্বার ম্যাথটা করো। এখানে 1 নাম্বার ম্যাথে কি বলছে? এখানে একটা চার্জের মান দিছে, বলো এই চার্জটা এটা কি ধ্রুব প্রবাহ, মানে এই প্রবাহটা বা এই চার্জের ফ্লোটা এটা কি ধ্রুব নাকি বলো তো, এটা কি ধ্রুব নাকি পরিবর্তনশীল? এটা পরিবর্তনশীল, এটা টি এর উপর নির্ভরশীল, অর্থাৎ এখানে টি এর সাথে চার্জের মানটা চেঞ্জ হচ্ছে। টি ইকুয়ালস টু 1 সেকেন্ডে একরকম ফ্লো হচ্ছে, টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে আরেক রকম ফ্লো হচ্ছে। সো এই জায়গা থেকে আমরা যদি তড়িৎ প্রবাহ বের করতে চাই, আমাদেরকে টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে তড়িৎ প্রবাহ বের করতে বলছে, তাহলে আমরা কি জাস্ট কিউ বাই টি করতে পারবো বলো তো? আমি জাস্ট টি এর জায়গাতে 2 সেকেন্ড বসায় দিলাম, আর এই কিউ এর ফর্মুলাতে আমি 2 বসায় দিলাম, বলো তো এটা করতে পারবো? ইয়েস অর নো? বলো তো এটা করতে পারবো? এই যে এই কাজটা করতে পারবো? জাস্ট টি এর জায়গাতে 2 বসায় দিলাম, তাহলে হইলো? বলো তো এটা হবে? হবে না, কারণ এইটা ছিল হচ্ছে সমপ্রবাহের জন্য, বাট এখানে এটা অসম প্রবাহ, এটা দেখেই বুঝে ফেলছে এটা টি এর উপর নির্ভরশীল। সো আমাদের এই জায়গাতে কি করতে হবে বলো তো? তড়িৎ প্রবাহ নির্ণয় করার জন্য এটা টি এর সাপেক্ষে কিউটাকে একবার ডিফারেন্সিয়েট করতে হবে, তাই না? ইয়েস, তাহলে যদি ডিফারেন্সিয়েট করো তুমি কি পাবা বলো তো? এটাকে ডিফারেন্সিয়েট করলে 60 + 2 এই জিনিসটা পাবা না বলো তো? ইয়েস অর নো? ইয়েস, 60 + 2 এই জিনিসটা পাবা। এখন এটা হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ। দেখো তড়িৎ প্রবাহটা কিন্তু ধ্রুব না, তুমি বুঝেই গেছো, কারণ এখানে এক একটা টি এর সময় তড়িৎ প্রবাহ এক এক রকম তুমি পাচ্ছ। তার মানে এত অ্যাম্পিয়ার, এটা কিন্তু ধ্রুব না, এটা পরিবর্তনশীল। এই কারণে আমরা ডিফারেন্সিয়েট করে পাইছি বা ডিফারেন্সিয়েট করে করছি। তাইলে আমাদের তড়িৎ প্রবাহটা বের করতে হবে অ্যাট টাইম ইকুয়ালস টু 2। তোমরা ডিফারেন্সিয়েশন অধ্যায় এগুলো পড়ছো, এখানে টি এর মান 2 বসায় দিলে আমরা এই 2 সেকেন্ড সময়ে তড়িৎ প্রবাহ কত সেটা পেয়ে যাব। কত সেটা বলো তো? 6 দুগুণে 12 আর 12 আর 2 14, তার মানে 14 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের কত বলো তো? এটা হচ্ছে আমাদের তড়িৎ প্রবাহ। ঠিক আছে, এখন 2 নাম্বার ম্যাথটাই আমাদের কি বলছে? গড় প্রবাহ মাত্রা কত? দেখো জাস্ট কম্পেয়ার করো বেগের সাথে। গড় বেগ মানে কি ছিল? টোটাল সরণ ডিভাইডেড বাই টোটাল সময়, এটা ছিল গড় বেগ। তাইলে গড় তড়িৎ প্রবাহ কত হবে বলো তো? গড় তড়িৎ প্রবাহ হবে হচ্ছে 2 সেকেন্ডে, আমাদের 0 থেকে 2 সেকেন্ডের জন্য বের করতে বলছে। 2 সেকেন্ডে টোটাল চার্জ ডিভাইডেড বাই টোটাল সময়, এটাই আমাদের হবে গড় প্রবাহ। আগের স্লাইডে ওটা লেখা ছিল। তাইলে 2 সেকেন্ডে কতটুকু চার্জ যাবে? কিউ এট 2 সেকেন্ড মাইনাস কিউ এট 0 সেকেন্ড, এটাই তো তোমাকে 2 সেকেন্ডে কতটুকু চার্জ ফ্লো হচ্ছে সেটা মিন করতেছে। এখানে যদি কি এর ভ্যালু 0 বসাও, টি এর ভ্যালু যদি 0 বসাও, তাহলে 0 সেকেন্ডে কতটুকু চার্জ সেটা পাবা। টি এর ভ্যালু যদি 1 বসাও, 1 সেকেন্ডে কতটুকু চার্জ ফ্লো হচ্ছে সেটা পাবা। তার মানে 2 সেকেন্ডে কতটুকু চার্জ ফ্লো হচ্ছে মাইনাস 0 সেকেন্ডে কতটুকু ফ্লো হচ্ছে, এটাই তো তোমার এই 2 সেকেন্ডে কতটুকু চার্জ যাচ্ছে, বা টোটাল সরণ ওই বেগের সাথে চিন্তা করলে, বা এখানে টোটাল চার্জ যেটা 2 সেকেন্ডে ফ্লো হচ্ছে। আর নিচে কি হবে বলো তো? T2 - T0, তাই তো? তাইলে আমার এই জায়গাতে সময়টা বসাও, 2 সেকেন্ড মানে 2 থেকে 0, তাই না? এটা হচ্ছে টোটাল সময়। এখন চার্জটা বের করো। একবার এই জায়গাতে 2 বসাবো টি এর জায়গাতে, আর একবার বসাবো 0, কারণ আমি 0 থেকে 2 সেকেন্ড এর মধ্যেই আমি চার্জটা নির্ণয় করতে চাচ্ছি। তাহলে তুমি একবার 2 বসাও, কত আসবে বলো তো? 3 × 2² প্লাস 2 × 2 প্লাস শুধু 2, এটা হচ্ছে তোমার 2 সেকেন্ডে চার্জ, মাইনাস টি এর জায়গাতে 0 বসাও, এই টার্মটা 0 হয়ে যাবে, টি এর জায়গাতে 0 বসাও, এই টার্মটা 0 হয়ে যাবে, শুধু পড়ে থাকবে 2, তাই না? শুধু পড়ে থাকবে 2। সো আলটিমেটলি তুমি যদি এখানে ক্যালকুলেট করো কত আসে উত্তর আমাকে বলো তো? এই জায়গাতে 4 3 4 12
12 আর 4 কত হয়? 12 আর 4 হয় 16, 16কে 2 দিয়ে ভাগ করলে হয় 8, তাই না? তার মানে 8 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে তোমার অ্যাভারেজ কারেন্ট। বুঝতে পারছো সবাই? ক্লিয়ার? বুঝতে পারছো? যখন তোমাকে অ্যাভারেজ নির্ণয় করতে হবে, তোমাকে টোটাল চার্জটা নির্ণয় করতে হবে ডিভাইডেড বাই টোটাল সময়, আর কিছুই না। ওকে, ঠিক আছে। এটা বুঝলে এর পরেরটাও তুমি করতে পারবে। এখানে দেখো কি বলছে, একটা বস্তুর তড়িৎ প্রবাহের সমীকরণ দিয়ে দিছে। এটা বলছে 2 সেকেন্ডে প্রবাহিত মোট চার্জ এবং আদান বাহকের সংখ্যা, মানে চার্জ এবং ইলেকট্রনের সংখ্যা, দুইটাই তোমাকে বের করতে বলছে। ওকে, জাস্ট আমার উপর বিশ্বাস রেখে ক্লাসে শেষ পর্যন্ত থাকো, মজা পাবা, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। ঠিক আছে? শুরুর দিকগুলো এগুলো তোমরা আগে থেকে জানো বা একটু বোরিং পড়াশোনা, যখন আমরা সার্কিট সলভে ঢুকবো তখন বুঝতে পারবো চলো তো এতে মজা। একটু ওয়েট করো, ঠিক আছে? একটু ওয়েট করো, সবুরে মেওয়া ফলে, একসাথে তো আর মেওয়া ফলে না, সবুরে মেওয়া ফলে। ঠিক আছে, এখন আমাকে বলো এই তড়িৎ প্রবাহটাকে ধ্রুব নাকি ধ্রুব না? ধ্রুব নাকি পরিবর্তনশীল তড়িৎ প্রবাহটা? এটা কি ধ্রুব নাকি পরিবর্তন? লেখা লাগবে না, স্লাইড দিয়ে দিব আমি। এটা ধ্রুব নাকি পরিবর্তনশীল? এটা পরিবর্তনশীল। ডিফারেন্সিয়েশনটা বুঝো নাই? ডিফারেন্সিয়েশনের ক্লাস কইরো ম্যাথে। এটা পরিবর্তনশীল, তাই না? তাইলে আমরা কি এই জায়গাতে i = q/t ইউজ করতে পারবো না, কারণ এটা ধ্রুবর জন্য, বাট আইটা এখানে পরিবর্তনশীল। সো আমাদেরকে অবশ্যই dq/dt এটা ব্যবহার করতে হবে। এখন আমাদের আইটা দেয়া, আমাদের বলছে 2 সেকেন্ডে মোট চার্জ বের করতে, মানে কিউ বের করতে হবে। সো আমরা একটা কাজ করতে পারি, এই জায়গাতে dq সমান আমরা এই জিনিসটা লিখতে পারবো যে i dt, তাই না? জাস্ট dt দিয়ে গুণ করছি, dq সমান i dt আমরা লিখতে পারবো। এখন এটাকে ইন্টিগ্রেশন করলেই আমরা হচ্ছে টোটাল চার্জটা পেয়ে যাবো। দেখো, চার্জকে ডিফারেন্সিয়েশন করলে আমরা হচ্ছে তড়িৎ প্রবাহ পাই। তাহলে তড়িৎ প্রবাহকে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? তড়িৎ প্রবাহকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো হচ্ছে চার্জ, তাই না? আমাদের চার্জ, এই চার্জটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাইলে আমরা পাচ্ছি হলো তড়িৎ প্রবাহ। তাহলে এই তড়িৎ প্রবাহকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাইলে আমরা কি পাবো? আবার চার্জ পাবো, একই জিনিস। তাহলে এই জায়গাতে যদি এটাকে ইন্টিগ্রেশন করো, কত থেকে কত? 2 সেকেন্ডে, মানে 0 থেকে 2 সেকেন্ড পর্যন্ত তোমাকে চার্জ বের করতে হবে। ওকে, এই পাশে হচ্ছে লিমিটটা কত? 0 থেকে কিউ। সো তুমি এই জায়গাতে কিউটা হয়ে যাবে হচ্ছে ইন্টিগ্রেশন, চার্জের মান কত বলো তো? এটা তুমি চাইলে ক্যালকুলেটর দিয়েও করতে পারো, t² + 4 dt। এখন এইটুকু তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারো। এখন যদি বলো ভাই এইটুকু ইন্টিগ্রেশন বুঝি নাই, তাহলে তোমার নিয়ে আমার বলো তো কই যাইতে হবে? তোমার নিয়ে আমার কারণ বাজার যাইতে হবে, যা সবজি বিক্রি করতে হবে। এইটুকু ইন্টিগ্রেশন তোমরা সবাই জানো, ঠিক আছে? সো এইটুকুর মান বের করে নিবা। ওকে, পারবা না সবাই? ঠিক আছে, এইটুকু না পারলে রাকিব ভাইরে ধরা লাগবে, বুঝছো? সো এইটুকুর মান বের করে নিবা। ওকে, এখন একটা জিনিস আগে শিখি, তাইলে আমাকে একটা জিনিস বলো, এই জায়গাতে আমি যদি একটা গ্রাফ আঁকি, এই দিকে দিলাম কিউ, এই দিকে দিলাম টি। কিউ আর টি এর একটা র্যান্ডম গ্রাফ আমি আঁকতেছি, ঠিক আছে? একটা র্যান্ডম আমি গ্রাফ আঁকতেছি, কিউ আর টি এর একটা র্যান্ডম আমি গ্রাফ আঁকলাম। মনে করো গ্রাফটা এরকম দেখতে। তাহলে এই গ্রাফের যে ঢাল, এই ঢালটা আমাকে কি দিবে? এগুলা জাস্ট মানে মুখস্থ করা লাগবে না, এগুলা জাস্ট নিজের মন থেকে লিখতে পারবা। কোনো কিছুর ঢাল আমরা কেমনে বের করি? কোটি বাই ভুজ বা y/x, y অক্ষের জিনিস ডিভাইড বাই x অক্ষের জিনিস। তাহলে এটার ঢাল y অক্ষের জিনিস ডিভাইডেড বাই x অক্ষের জিনিস, এটার ঢাল। তাহলে এটার ঢাল আসলে কি মিন করতেছে? তড়িৎ প্রবাহ মিন করতেছে, তাই না? এটার ঢাল আসলে তড়িৎ প্রবাহ মিন করতেছে, তাই না? বুঝে গেছো জিনিসটা? এখন আমরা যদি আরেকটা গ্রাফ এখানে চিন্তা করি, এরকম ভাবে চিন্তা করি, আমরা এখন গ্রাফ আঁকলাম তড়িৎ প্রবাহ আর তোমার সময়ের একটা র্যান্ডম একটা গ্রাফ মনে করো আমি আঁকলাম। ওকে, এটা মনে করো একটা র্যান্ডম গ্রাফ। ওকে, একটা র্যান্ডম আমি গ্রাফ তোমাকে আমি এঁকে দিলাম। আমি বললাম যে এটার এরিয়া তোমার কি মিন করবে, আমাকে বলো তো এটার এরিয়া কি মিন করবে? এটার এরিয়া তোমাকে কি মিন করবে? এটার এরিয়াটা মিন করবে হচ্ছে টোটাল চার্জ। এখন এটা কেমনে মিন করে টোটাল চার্জ? কারণ তুমি একটু সংক্ষেপে ছোট করে দেখলেই জিনিসটা বুঝবা। মনে করো এটা টি আর এদিকে হচ্ছে আই, এটা হচ্ছে তোমার একটা গ্রাফ। সো এটার যে ক্ষেত্রফলটা কি হবে বলো তো? প্রস্থ ইন্টু দৈর্ঘ্য। সো এই দৈর্ঘ্য বরাবরটুকু আই, এইটুকু হচ্ছে প্রস্থ, তার মানে আই ইন্টু টি, এটাই তার ক্ষেত্রফল। সো ক্ষেত্রফল আসলে কি মিন করতেছে? চার্জ মিন করতেছে না, কি ইকুয়ালস টু আইটি। সো এখানেও এটার ক্ষেত্রফল মানে তোমার মিন করবে হচ্ছে চার্জ। কি মিন করবে? চার্জ মিন করবে। কারণ এই চার্জ সমানই আমরা দেখছিলাম যে ইন্টিগ্রেশন অফ আই ডিটি।
তার মানে আয়ের যে গ্রাফ, আয়ের গ্রাফকে ইন্টিগ্রেশন করলে, ইন্টিগ্রেশন মানে এরিয়া বা ক্ষেত্রফল, সো এটার ক্ষেত্রফলটা তোমাকে চার্জ দেয়। ইন্টিগ্রেশন বাই এরিয়া তোমরা পড়ছো, যোগজীকরণে পড়বা, ঠিক আছে? এটার এরিয়াটা তোমাকে কি দেয়? চার্জ দেয়। ঠিক আছে, ডান। জাস্ট একটু মনে রাখবা, আর কিছুই না, পরীক্ষা আসলেও আসতে পারে। পরেরটা, এইটা আমাকে সলভ করে বলো। কি বলছে? একটা হাইড্রোজেন পরমাণুতে একটা ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে ঘুরতেছে। তার মানে হাইড্রোজেন পরমাণুতে কয়টা ইলেকট্রন ঘুরতেছে? একটা। কয়টা ইলেকট্রন ঘুরতেছে এই জায়গাতে? একটা। তাইলে বলো তো ঠিক কতটুকু চার্জ এখানে ঘুরতেছে? কতটুকু চার্জ? কতটুকু চার্জ? জাস্ট আমার সাথে কমিউনিকেট করো, কতটুকু চার্জ এখানে ঘুরতেছে? কতটুকু চার্জ এখানে ঘুরতেছে বলো তো? 1.6 × 10⁻⁻19। 1 কুলম না কিন্তু, এই যারা 1 কুলম বলছো বাসায় যেয়ে পিটায় আসবো। একটা ইলেকট্রন ঘুরতেছে, খেয়াল করে দেখো, একটা ইলেকট্রন ঘুরতেছে। একটা ইলেকট্রনের চার্জ কখনো 1 কুলম হয় না, একটা ইলেকট্রনের চার্জ হয় 1.6 × 10⁻⁻19। একটা ইলেকট্রনের চার্জ হয় 1.6 × 10⁻⁻19। তার মানে একটা ইলেকট্রন ঘুরতেছে মানে কতটুকু চার্জ ঘুরতেছে? 1.6 × 10⁻⁻19। তার মানে চার্জটা তুমি পেয়ে গেছো, তাই না? চার্জের মানটা তুমি পেয়ে গেছো। এখানে চার্জের মানটা কিন্তু ফিক্স, একটা ইলেকট্রনই ঘুরতেছে বলে দিছে। তাইলে এটা কি সুষম হবে নাকি পরিবর্তনশীল হবে? অবশ্যই এটা সুষম হবে, কারণ চার্জ এখানে পরিবর্তনশীল না। চার্জ এখানে পরিবর্তনশীল না, এটা সুষম। তার মানে এই জায়গাতে যদি তড়িৎ প্রবাহ নির্ণয় করতে চাই, I = সেটা Q/T হয়ে যাবে, তাই না? তার মানে কিউটা তো সুষম, একটা ইলেকট্রনের চার্জ, সেটা আমি অলরেডি পেয়ে গেছি। এখন আমাকে তড়িৎ প্রবাহ নির্ণয় করতে হলে যে জিনিসটা আমার লাগবে, যে আমাকে একটা বেরিবাদ দিতে হবে, যেটা আমরা এই যে শুরুর কনসেপ্ট থেকে আমরা দেখে আসতেছি। আমাকে একটা বেরিবাদ দিতে হবে। বেরিবাদ দেওয়ার পরে আমাকে দেখতে হবে যে প্রতি সেকেন্ডে এই বেরিবাদের মধ্যে দিয়ে কতটুকু চার্জ যাচ্ছে। প্রতি সেকেন্ডে কতটুকু চার্জ যাচ্ছে সেটাই আমার কি বলতো? সময়। প্রতি সেকেন্ডে ঠিক কতটুকু চার্জ যাচ্ছে সেটাই আমার তড়িৎ প্রবাহ, Q/T, সেটাই আমার তড়িৎ প্রবাহ। তাইলে আমাকে একটা জিনিস বলো, এই জায়গাতে ঠিক কতটুকু সময় পর পর একবার করে একটা চার্জ যাবে বা একটা ইলেকট্রন যাবে বলো তো? কতটুকু সময় পর পর একটা ইলেকট্রন, যে একটা ইলেকট্রন ঘুরতেছে, যে একটা ইলেকট্রন এটা চারপাশে ঘুরতেছে, ঠিক কতটুকু সময় পর পর এই জায়গাটাকে রিপিট করবে বা এই জায়গাটাকে ক্রস করবে? একটা টাইম পিরিয়ড পর পর, তাই না? বা একটা পর্যায়কাল পর পর। তার মানে এই পুরাটা ঘুরে আসতে ঠিক যতটুকু সময় লাগে, ততটুকু সময় পর পর এই পরিমাণ চার্জ তাকে একবার করে কি ক্রস করবে, তাই না? তাহলে তুমি বলতে পারবা যে এই সময়ে কতটুকু চার্জ যাচ্ছে বলতো? এই সময়ে কতটুকু চার্জ একবার করে ক্রস করতেছে? জাস্ট একটা ইলেকট্রন, তাই না? একটা ইলেকট্রন বা 1.6 × 10⁻⁻19। তাইলে তোমার তড়িৎ প্রবাহ বলতে বোঝায় একক সময়ে কতটুকু চার্জ যাচ্ছে, এক সেকেন্ডে কতটুকু চার্জ যাচ্ছে। এই সময়ে একটা ইলেকট্রন মাত্র যাচ্ছে, তাহলে একক সময়ে কতটুকু যাচ্ছে, এক সেকেন্ডে কতটুকু যাচ্ছে। খুব সহজে বের করতে পারবা, যেটাকে এই যে টাইম পিরিয়ড, এই টাইম পিরিয়ড দিয়ে ভাগ করলে তুমি কারেন্ট প্রবাহটা পেয়ে যাবে। এটাই তোমার তড়িৎ প্রবাহ। এখন এই জায়গাতে টাইম পিরিয়ডটা তোমাকে বলে দেয় নাই, বলছে প্রতি সেকেন্ডে কতবার আবর্তন করে, মানে ফ্রিকোয়েন্সি, এক সেকেন্ডে কতবার ঘুরে, এটা তার ফ্রিকোয়েন্সি না? ফ্রিকোয়েন্সি। তাইলে তোমাকে ফ্রিকোয়েন্সি দিয়ে দিলে তুমি টাইম পিরিয়ড ইজিলি বের করতে পারবে। তোমরা পর্যাবৃত্ত গতি অধ্যায় পড়লে এগুলো তোমরা খুব ইজিলি জানার কথা। সো এটা তোমার ফ্রিকোয়েন্সি দেয়া, তার মানে এটাকে ইনভার্স করলে তুমি টাইম পিরিয়ড পেয়ে যাবে, যে আসলে একবার ঘুরতে তার কতটুকু সময় লাগতেছে। এক সেকেন্ডে এতবার ঘুরতেছে, তাহলে একবার ঘুরতে এটার ইনভার্স সময় লাগতেছে না? এটার ইনভার্স সময় লাগতেছে। সো তুমি সবকিছু পেয়ে গেছো? হ্যাঁ, সবকিছু পেয়ে গেছো। তাহলে এখান থেকে তড়িৎ প্রবাহ বের করতে পারবা? হ্যাঁ, অবশ্যই বের করতে পারবা। তার মানে তড়িৎ প্রবাহটা হবে হচ্ছে 1.6 × 10⁻⁻19 ইন্টু 1 বাই টাইম পিরিয়ড, যেটা আসলে তোমার ফ্রিকোয়েন্সি, যেটা আসলে দেয়া 0.6 × 10⁻16। বলো, পাইছো? উত্তর পাইছো? বলো তো, উত্তর পাইছো সবাই? ক্লিয়ার? হ্যাঁ, সবাই বলো তো ক্লিয়ার কিনা? সবাই আমাকে একটু জানাও ক্লিয়ার কিনা এই জিনিসটা, ম্যাথটা সবাই বুঝছো? সো এইটার আর একটা কঠিন ভার্সন আছে, ওই কঠিন ভার্সনটা এখন আমরা করব। বলো এই ম্যাথটা সবার ক্লিয়ার কিনা? আস্তে আস্তে আমরা সার্কিটের দিকে যাব, তখন মজা পাবা। এখন এর পড়াশোনাগুলো আসলে নর্মাল ম্যাথের মতো। সো সার্কিট যখন সলভ করবো তখন আসলে বেশি মজা পাবা, ঠিক আছে? সার্কিট যখন সলভ করাবো তখন বেশি মজা পাবা। এই পার্টগুলো একটু তোমাদের মনমরা লাগতে পারে, ঠিক আছে? যারা বুঝো নাই, যাদের কঠিন লাগছে, একটু খেয়াল করো। এখানে কি বলছে? একটা হাইড্রোজেন পরমাণুতে একটা ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে প্রতি সেকেন্ডে এতবার করে ঘুরতেছে। কক্ষপথের একটা বিন্দুতে তড়িৎ প্রবাহ কত, এটা বের করতে বলছে। তার মানে তড়িৎ প্রবাহ বলতে আমরা কি বুঝি? বেসিকটা আগে ধরো, যেটা আমরা শুরু থেকে পড়ে আসছি। বেসিকটা শুরু থেকে ধরার চেষ্টা করো। শুরুতে আমরা একটা বেরিবাদ দিছিলাম,
দিয়ে তোমারে বলছিলাম যে 1 সেকেন্ডে কতটুকু চার্জ যায় সেটাই তোমার তড়িৎ প্রবাহ। 1 সেকেন্ডে কতটুকু চার্জ যায় সেটাই তোমার তড়িৎ প্রবাহ। তাহলে টি সময়ে চার্জ যায় কিউ পরিমাণ, 1 সেকেন্ডে কতটুকু যায় সেটাই তোমার তড়িৎ প্রবাহ। বেসিকটা ধরো। তাহলে এই জায়গাতেও তুমি একটা বেরিবাদ দাও। ওকে, এই জায়গাতেও একটা বেরিবাদ দাও, দিলা। তাইলে তোমার তড়িৎ প্রবাহ তুমি কেমনে নির্ণয় করবা যে 1 সেকেন্ডে এই বেরিবাদ দিয়ে কতটুকু চার্জ যাচ্ছে সেটাই আমার তড়িৎ প্রবাহ, তাই না? এখন তুমি অ্যানালাইসিস করে দেখলা যে যেহেতু একটা ইলেকট্রন এখানে ঘুরতেছে, এই ইলেকট্রনটা এটা টাইম পিরিয়ড যত এই টি সময় পরপরই একবার করে যাচ্ছে। তাইলে এই টি সময় ইলেকট্রনটা একবার যাচ্ছে, মানে এতটুকু চার্জ যাচ্ছে টি সময়ে এতটুকু চার্জ যাচ্ছে। তাহলে একক সময়ে কতটুকু যাচ্ছে এটাই তো তোমার তড়িৎ প্রবাহ। সো একক সময় এই টিটা ভাগ হয়ে যাবে না টাইম পিরিয়ড দিয়ে। সো এই পরিমাণ চার্জ এত সময় যাচ্ছে, সো এটা ডিভাইড বাই এটা তোমার তড়িৎ প্রবাহ। সো এটাই আমরা করলাম। এখন বুঝছো সবাই? এখন বুঝলা? ওকে, এটা বুঝলে এটা থাকবে তোমাদের ব্রেন টিজার হিসেবে। এই ম্যাথটা তোমাদের ব্রেন টিজার হিসেবে থাকবে, হোমওয়ার্কের সাথে সলভ করবা। একই ম্যাথ, শুধু এই জায়গাতে তোমাকে ফ্রিকোয়েন্সি বলে দেয় নাই, ইলেকট্রনের ঘূর্ণনরত অবস্থার বেগ বলে দিছে এবং ব্যাসার্ধ বলে দিছে। দেখো এখানেও ইলেকট্রনই ঘুরতেছে, জাস্ট তোমাকে এই টাইম পিরিয়ডটা বের করতে হবে হচ্ছে তার বেগ এবং ব্যাসার্ধ থেকে। এটা খুব ইজিলি বের করতে পারবা। সে যদি এই জায়গাতে ভি ভেলোসিটিতে ঘুরে ইলেকট্রনটা, তাহলে পুরাটা চক্কর দিতে তার কতটুকু সময় লাগবে সেটাই তো তার টাইম পিরিয়ড। তাহলে সেই সময়টা আসলে কত? এস ইকুয়ালস টু ভিটি। তার মানে তোমার টোটাল দূরত্ব হচ্ছে 2πr, আর কত বেগে যাচ্ছে? ভি বেগে যাচ্ছে। সো এইটা বসায় এই ম্যাথটা করার ট্রাই করবা। ওকে, বুঝতে পারছো? করতে পারবা সবাই? ট্রাই করতে পারবা? ঠিক আছে, এটা হচ্ছে তোমরা ট্রাই করবা। ওকে, ঠিক আছে, নাইস। তাইলে দেখো আমরা বোর্ডের অনেকগুলা প্রশ্ন পারবো এখন। অ্যাম্পিয়ার ঘন্টা কিসের একক? তোমাকে প্রথমে জানতে চাইছি। অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহের একক। তাহলে বলো তো তড়িৎ প্রবাহ উত্তর না? বলো তো ইয়েস অর নো? তড়িৎ প্রবাহ উত্তর না? ইয়েস অর নো? যারা ইয়েস বলতেছো তোমাদের বাসায় যায় পিঠে আসবো। এখানে অ্যাম্পিয়ারের সাথে ঘন্টা লাগাইছে। অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের একক, ঘন্টা সময়ের একক। তাহলে তড়িৎ প্রবাহ ইনটু সময় কি দেয়? চার্জ দেয়। মনে আছে যে কিউ ইজ ইকুয়ালস টু আই ইনটু টি। তাহলে তড়িৎ প্রবাহের সাথে ঘন্টা গুণ হচ্ছে, অ্যাম্পিয়ারের সাথে ঘন্টা গুণ হচ্ছে, মানে তড়িৎ প্রবাহের সাথে সময় গুণ হচ্ছে। এটা আসলে কি মিন করে? আধান মিন করে। সো আবেগের বসে উত্তর দেওয়া যাবে না, খেয়াল রাখবা। প্রথমেই বোর্ডে আসা প্রশ্ন, আবেগের বসে উত্তর দেওয়া যাবে না। বুঝতে পারছো? ক্লাসের মধ্যেই তোমাদের সবগুলা সিকিউ, এমসিকিউ, ক খ গ ঘ সব কভার হবে। জাস্ট ক্লাসটা মনোযোগ দিয়ে করবা। বুঝতে পারছো? সো আবেগের বসে ভুল করা যাবে না। নিচের কোনটি চার্জ প্রবাহের হার পরিমাপের একক? চার্জ পরিবাহের হার পরিমাপের একক কোনটা বলতো? অ্যাম্পিয়ার। এটা আমরা জানি, মানে তড়িৎ প্রবাহের একক যেটা মূলত। প্রবাহ ঘনত্বের এক এসআই একক হলো কি? এখন প্রবাহ ঘনত্ব বলতে একটা ব্যাপার আছে। ঘনত্ব বলতে আমরা কি বুঝি? ভর ডিভাইডেড বাই আয়তন। এরকম তড়িৎ প্রবাহের ঘনত্ব বলতে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে একক ক্ষেত্রফলে কতটুকু কারেন্ট যাচ্ছে, একক ক্ষেত্রফলে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। সো প্রবাহ ঘনত্বকে এইভাবে ডিফাইন করা হয়। ওকে, প্রবাহ ঘনত্বকে এইভাবে ডিফাইন করা হয় যে একক ক্ষেত্রফলে কতটুকু কারেন্ট যাচ্ছে, এটাকে জে দ্বারা প্রকাশ করা হয়। সো জে মানে হচ্ছে আই বাই এ, এটা কিন্তু ক্ষেত্রফল, ঠিক আছে? সো একক ক্ষেত্রফলে কতটুকু তড়িৎ প্রবাহ যাচ্ছে, তড়িৎ প্রবাহ ডিভাইডেড বাই ক্ষেত্রফল। এখান থেকে কোনো ম্যাথ আসে না। তাইলে বলো তো এটার এককটা কি হবে? অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার, তাই না? অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। ওকে, অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। ওকে, ডান। জ্ঞানমূলক, এখান থেকে একটা জ্ঞানমূলক আসতে পারে যতটুকু কনসেপ্ট আমরা পড়লাম, যে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বলতে কি বোঝায়? 1 অ্যাম্পিয়ার বলতে কি বোঝায়? দেখো তড়িৎ প্রবাহ বলতে আমরা কি জানি? নরমালি যদি সুষম হয় কিউ বাই টি, এটা আমরা জানি। তাহলে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ বলতে কি বোঝায়, এটাকে তুমি ডিফাইন করবা কিভাবে? যদি কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব আধান পরিবাহিত হয়, তখনই কিন্তু তড়িৎ প্রবাহটা 1 অ্যাম্পিয়ার হয়। তাহলে তুমি এইভাবে ডিফাইন করতে পারবা, যদি কোনো একটা পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে 1 কুলম্ব আধান প্রবাহিত হয়, তখন সেটাকে আমরা বলি 1 অ্যাম্পিয়ার। ডেফিনেশনটা লিখতে পারবা বলো তো জ্ঞানমূলকের? পারবা না? বলো কানে বাজতেছে কিনা? জাস্ট ফর্মুলাটার দিকে তাকাবা। কোনো একটা পরিবাহকের মধ্যে দিয়ে প্রতি 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব আধান স্থানান্তরিত হয়, তখন সেটাকে বলি আমরা 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, সো একটু লেখার চেষ্টা করবা এই জিনিসটা। ওকে,
এরপর যে জিনিসটা আসে সেটা হচ্ছে তারণ বেগ। ওকে, তারণ বেগ মানে হচ্ছে এই যে ইলেকট্রনটা যে একটা বল অনুভব করতেছিল, মনে আছে? এটার ভিতরে অনেকগুলো ফ্রি ইলেকট্রন আছে, এই ইলেকট্রনগুলো বল অনুভব করতেছে, তাই না? বল অনুভব করতেছে। এই বল অনুভব করার কারণে সে কি দৌড়াদৌড়ি শুরু করবে না? সো বলের কারণে তাড়িত হয়, তাড়িত হওয়ার কারণে সে একটা বেগ অর্জন করে। সো ইলেকট্রন একটা পরিবাহীর মধ্যে দিয়ে চলার সময় যে বেগ অর্জন করে তাকে বলা হয় তারণ বেগ। ওকে, তাকে বলা হয় তারণ বেগ। এখন এই তারণ বেগ যেটা আছে, আচ্ছা ভাইয়া লিখে দিন এই ফর্মুলাটা, না তোমরা একটু যখন নোট করবা তোমরা একটু নিজে থেকে লেখার চেষ্টা করবা, তাহলে দেখবা যা জীবনেও ভুলবা না। আমি তো একবার বলে দিচ্ছি, যেটা চোখ অফ করলে তোমার মনে পড়বে। আমি জাস্ট এভাবেই তোমাদেরকে ডেফিনেশনগুলো দেওয়ার চেষ্টা করি, যেন চোখ অফ করে তোমার মনে পড়ে। তুমি জাস্ট তারপরে একবার চোখ অফ করে লিখবা, চোখ অফ করে না মানে কান অফ করে লিখবা, ঠিক আছে? তাইলে দেখবা যে তোমার ক্লিয়ার হয়ে যাবে একদম। তার মানে কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে 1 সেকেন্ডে যদি 1 কুলম্ব আধান স্থানান্তরিত হয় তখন সেটাকে বলি আমরা 1 অ্যাম্পিয়ার। ওকে, সো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছিলাম যে ইলেকট্রন একটা বল অনুভব করে, যে কারণে ইলেকট্রন একটা বেগ অর্জন করবে, যেই বেগটা অর্জন করে সেটাকে বলি তারণ বেগ। এখন এটার একটা ফর্মুলা আছে যেটা আমরা আজকের ক্লাসে ডিরাইভ করে দেখাবো না। ওকে, ফর্মুলাটা হচ্ছে I = NA VDQ। ওকে, এখানে এই যে ভিডিটা, এই ভিডিটাকেই বলা হয় হচ্ছে তারণ বেগ। দেখো আমরা কিন্তু ফর্মুলা ডিরাইভ করি নাই, কারণ এটা ফাইনাল রিভিশন ক্লাস, যে কারণে আমাদের ডিরাইভ করার দরকার নাই। জাস্ট মনে রাখো এই জিনিসটা, এত বেশি ম্যাথও আসে না এখান থেকে। এই ভিডিটা হচ্ছে তারণ বেগ। ওকে, মানে ইলেকট্রনের যে বেগ, সেই বেগটাকে আমরা বলি তারণ বেগ। এই আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ, এটা ক্ষেত্রফল, এই এটা হচ্ছে ক্ষেত্রফল, আর এই কিউটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। ওকে, ইলেকট্রনের চার্জ, কার চার্জ? ইলেকট্রনের চার্জ। এই আইটা হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ, আইটা হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ। এখানে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই এন এর ভ্যালুটা। এন হচ্ছে প্রতি একক ক্ষেত্রফলে, প্রতি একক আয়তনে তোমার মুক্ত ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে? এই এনটা হচ্ছে প্রতি একক আয়তনে, প্রতি 1 মিটার কিউবে মুক্ত ইলেকট্রন সংখ্যা। ওকে, প্রতি 1 মিটার কিউবে মুক্ত ইলেকট্রন সংখ্যা। তার মানে প্রতি মিটার কিউবে মুক্ত ইলেকট্রন সংখ্যা। বলো তো এরকম এন আমরা আরেকটা অধ্যায়ে পড়ছিলাম, আমি পড়াইছিলাম, বলো তো কোথায়? একটু খেয়াল করো তো। এরকম একটা এন প্রতি মিটার কিউবে মুক্ত ইলেকট্রন সংখ্যা বা প্রতি মিটার কিউবে মুক্ত পরমাণু সংখ্যা আমরা আরেকটা জায়গায় পড়ছিলাম, বলো তো কোথায়? আদর্শ গ্যাসে প্রতি মিটার কিউবে মুক্ত ইলেকট্রন সংখ্যা। এই জায়গাতে আদর্শ গ্যাসে তোমাদের একটা জিনিস মনে রাখতে বলছিলাম, যে কনভার্সন এই জায়গাতে সবচেয়ে বেশি সমস্যা হয়, ঠিক আছে? কনভার্সনে সমস্যা হয়। আমি যদি তোমাকে ম্যাথে এরকম ভাবে বলে দেই যে প্রতি সেন্টিমিটার কিউবে মুক্ত ইলেকট্রন সংখ্যা হচ্ছে x, তাহলে প্রতি মিটার কিউবে কতগুলা? আমি তোমাকে বললাম যে প্রতি সেন্টিমিটার কিউবে মুক্ত ইলেকট্রন সংখ্যা হচ্ছে, জাস্ট এটা বললাম যে প্রতি সেন্টিমিটার কিউবে 1 সেন্টিমিটার কিউবে মুক্ত ইলেকট্রন সংখ্যা হচ্ছে তোমার হচ্ছে বলে দিলাম একটা র্যান্ডম xt। তাহলে 1 মিটার কিউবে কত হবে বলো তো? 1 সেন্টিমিটার কিউবকে 1 মিটার কিউবে কিভাবে করে? 1 সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে কিভাবে কনভার্ট করে? 10⁶ দিয়ে ভাগ করে। তোমরা অনেকে জিনিসটা মুখস্থ করে ফেলছো, বাট আমি মুখস্থ করা শিখাইছিলাম না। আমি তোমাদের শিখাইছিলাম যে তোমাকে আমি বললাম যে 100 সেন্টিমিটার কিউব, এটাকে তুমি নিতে চাচ্ছ মিটার কিউবে। সো চিন্তা করো এইভাবে, সেন্টিমিটারকে মিটারে নিতে হলে 100 দ্বারা ভাগ করতে হয়, তাহলে সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে নিতে হলে 100 কিউব দ্বারা ভাগ করতে হয়। তার মানে এটা ইকুইভ্যালেন্ট টু, এটাকে যদি 100 কিউব দ্বারা ভাগ করি এত মিটার কিউব, ঠিক আছে? সেন্টিমিটারকে মিটার নিতে হলে 100 দ্বারা ভাগ করতে হয়, সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে নিলে 100 কিউব দ্বারা ভাগ করতে হয়, বা 10⁶ দিয়ে ভাগ করতে হয়। অনেকে এটাকে 10⁶ দিয়ে ভাগ করাও শিখো। তাহলে বলো তো আমার 1 সেন্টিমিটার কিউবে পরমাণু আছে বা ইলেকট্রন আছে হলো তোমার xটা, তাহলে 1 মিটার কিউবে কত হবে? এটাকে কি 10⁶ দিয়ে ভাগ করবো নাকি গুণ? আমাকে বলো, 10⁶ দিয়ে ভাগ করবো নাকি গুণ? 1 সেন্টিমিটার কিউবে মুক্ত ইলেকট্রন সংখ্যা আছে xটা, 1 মিটার কিউবে কতগুলো থাকবে? এখানে কিন্তু ভাগ করব না, কারণ আমরা এখানে সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে কনভার্ট করতেছি না, এখানে সেন্টিমিটার কিউবকে মিটার কিউবে কনভার্ট করতেছিলাম, যে কারণে আমরা ভাগ দিছি। মিটার কিউব একটা বড় রাশি, সেন্টিমিটার কিউব একটা ছোট রাশি, বাট এই জায়গাতে মুক্ত ইলেকট্রন সংখ্যা বের করতেছি। একটা ছোট জায়গায় মনে করো যে এতটুকু জায়গায় এখানে যদি একটা পরমাণু থাকে, এতটুকু জায়গায় আরো বেশি পরিমাণ পরমাণু থাকবে। তাহলে 1 সেন্টিমিটার কিউবে যদি এক্সটা পরমাণু থাকে, 1 মিটার কিউব আরো বড় জায়গা, আরো বেশি পরিমাণ পরমাণু থাকবে।
তার মানে 1 মিটার কিউবে তখন পরমাণু থাকবে হচ্ছে x ইন্টু 10⁶ এতটি, বা x ইন্টু 100 কিউব এতটি পরমাণু। তার মানে বাড়বে, কমবে না। মনে থাকবে এই জিনিসটা, আদর্শ গ্যাসও মনে রাখা লাগবে, এই জায়গাতেও মনে রাখা লাগবে, এবং পরবর্তীতে ভৌত আলোক বিজ্ঞানও এই জিনিসটা পড়বা। বলো মনে থাকবে সবার? বলো মনে থাকবে? এভরিওয়ান মনে রাখতে পারবা? বলো ক্লিয়ার কিনা, মনে রাখতে পারবা কিনা? তাইলে তারণ বেগের ডেফিনেশনটা কি, জ্ঞানমূলকটা যদি পরীক্ষায় আসে কিভাবে লিখবা? জাস্ট আমাদের কনসেপ্টটা জাস্ট খেয়াল রাখবা। এই বলটা কিসের জন্য পাইছিলাম? এই বলটা পাইছিলাম তড়িৎ ক্ষেত্রের জন্য। তড়িৎ ক্ষেত্রের জন্য ইলেকট্রনের উপর এই বলটা লাগতেছিল। তাইলে আমরা এটার সংজ্ঞাটা এইভাবে দিব যে তড়িৎ চালক বলের জন্য বা তড়িৎ ক্ষেত্রের জন্য কোনো একটা পরিবাহীতে ইলেকট্রনগুলো যে বেগ অর্জন করে তাকে বলা হয় তারণ বেগ। আবার খেয়াল করো, তড়িৎ ক্ষেত্রের জন্য কোনো একটা পরিবাহীর ইলেকট্রনগুলো যে বেগ অর্জন করে তাকে বলা হয় তারণ বেগ। ডেফিনেশনটা কানের মধ্যে বাজবে বলো তো? তড়িৎ ক্ষেত্রের জন্য কোনো একটা পরিবাহীর ইলেকট্রনগুলো যে বেগ অর্জন করে তাকে বলা হয় তারণ বেগ। বলো কানে বাজবে ডেফিনেশনটা? ওকে, সো ডেফিনেশনটা যেন কানে বাজে, লিখে ফেলো ডেফিনেশনটা যখন তোমরা নোট করবা। ওকে, যখন তোমরা নোট করবা তখন একটু লিখে ফেলো। তাইলে এই ম্যাথটা করো, 0.5 মিলিমিটার স্কয়ার সুষম প্রস্থরেখা তলবিষ্ট পরিবাহকের, এটা তোমার ক্ষেত্রফল দেয়া, তাই না? ক্ষেত্রফলটা দেয়া, ওকে ক্ষেত্রফলটা দেয়া। এই জায়গাটার মধ্যে তড়িৎ প্রবাহ দেয়া, এটা তোমার তড়িৎ প্রবাহ দেয়া, এটা একদম বেসিক ম্যাথ। প্রতি ঘন মিটারে, তার মানে মিটার কিউবেই দেওয়া, তোমাকে আর কনভার্ট করতে হচ্ছে না। মুক্ত ইলেকট্রন সংখ্যা আছে এত, তারণ বেগ কত? তোমরা একটা ফর্মুলা জানো, I = NA VDQ, যেখানে VDটা হচ্ছে তারণ বেগ। তাহলে আমরা তারণ বেগ সমান কেমনে বের করব? I/NAQ, কিউটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। I আমাদের এই জায়গাতে দেয়া, আইটা কত? 20 অ্যাম্পিয়ার। n এর মানটাও এই জায়গাতে দেয়া 2 × 10⁻28, তাই না? ক্ষেত্রফলটাও এই জায়গাতে দাও 5 মিলিমিটার স্কয়ার। এখন মিলিমিটার স্কয়ারকে মিটার স্কয়ারে কেমনে নেয়? মিলিমিটারকে মিটারে নিতে হইলে 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে মিলিমিটার স্কয়ারকে মিটার স্কয়ারে নিলে 1000 স্কয়ার দিয়ে ভাগ করতে হবে। সো এটাকে মিটার স্কয়ারে নিলে আমাদের 1000 স্কয়ার দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তাইলে এটা মিটার স্কয়ারে চলে গেছে, ইনটু ইলেকট্রনের চার্জ 1.6 × 10⁻19। ওকে, এটা তুমি ক্যালকুলেট করো, এখান থেকে কিন্তু ভিটা পেয়ে যাবা। বলো বুঝতে পারছো ম্যাথটা সবাই? বুঝতে পারছো ম্যাথটা সবাই? বুঝতে পারছো? ক্লিয়ার সবাই? ক্লিয়ার হলে একটা করে সি লিখো, ক্লিয়ার হলে একটা করে সি লিখো, ক্লিয়ার হলে সবাই একটা করে সি লিখো, ক্লিয়ার হলে সবাই একটা করে সি লিখো। যতটুকু আমরা পড়াইলাম ততটুকুর মধ্যে তেমন কোনো মজা ছিল না, তাই না? যতটুকু আমরা পড়লাম ততটুকুর মধ্যে তেমন একটা তোমার গ্ল্যামার ছিল না, একটা মজা ছিল না, ঠিক আছে? সো সামনে যখন আমরা তুলরোধগুলো নির্ণয় করবো তখন আমাদের ওই গ্ল্যামারটা আসবে, মজাটা আসবে, ক্লাসের মজাটা আমরা পাবো, যে কুইকলি কীভাবে সলভ করা যায়, ঠিক আছে? এতদিন তোমরা যতটুকু স্পিডে সলভ করছো আমি গ্যারান্টি দিচ্ছি এর থেকে স্পিড একটু এলেও বাড়বে, ঠিক আছে? ওকে, ডান ডান ডান। সো এখন আমরা আমাদের রোদে চলে যাব। এর আগে এই ম্যাথটা করব। সো এই ম্যাথটা একটু ট্রিকি, একটু খেয়াল করো। কোনো একটা একই দৈর্ঘ্যের তারের, ঠিক আছে? কি বলছে? একই দৈর্ঘ্যের তারের, মানে তারের দৈর্ঘ্যটা সেম, একই পদার্থের, তার মানে n এর ভ্যালুটাও সেম, প্রতি একক মিটার কিউবে পরমাণুর মানে ইলেকট্রনের সংখ্যাটাও সেম। দুই পাশের বিভব পার্থক্য একই, ভোল্টেজ একই রেখে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দ্বিগুণ করা হয়েছে। তারণ বেগ কত গুণ হবে? একটু খেয়াল করে উত্তর করো, আমার আগে উত্তর করার চেষ্টা করো। এটা আমরা তারণ বেগ সমান জানি I = NA VDQ। যদি একই বস্তু হয়, একই পদার্থ হয় দুইটা বস্তুর, তাহলে তো এনটা সেম, এই এনটা তো সেম, তাই না? যেহেতু একই বস্তু একই পদার্থ, তার মানে প্রতি মিটার কিউবে মুক্ত ইলেকট্রন সংখ্যা সেম। ইলেকট্রনের চার্জ এটা সবার জন্যই সেম, তাই না? এটা সবার জন্যই কনস্ট্যান্ট। তার মানে পরিবর্তন কি কি হইতে পারে? তড়িৎ প্রবাহ পরিবর্তিত হইতে পারে, ক্ষেত্রফল পরিবর্তিত হইতে পারে, তারণ বেগ পরিবর্তিত হইতে পারে। এখন যদি তড়িৎ প্রবাহটা ফিক্স থাকে, দেখো যদি আইটা ফিক্স থাকে, তড়িৎ প্রবাহটা যদি ফিক্স থাকে, মানে তড়িৎ প্রবাহ পরিবর্তনশীল না, তখন আমাদের কি হইতো? এটাকে যদি অন্য পাশে আনো তারণ বেগের ব্যস্তানুপাতিক হয়ে যেত, তাই না? বলো তো, ক্ষেত্রফলটা তারণ বেগের ব্যস্তানুপাতিক হয়ে যেত। ইয়েস, ব্যস্তানুপাতিক হয়ে যেত যদি তড়িৎ প্রবাহটা ফিক্স থাকতো। ইয়েস। তাইলে আমি যদি ক্ষেত্রফল দ্বিগুণ করি তারণ বেগ অর্ধেক হয়ে যেত। এই রেশিও থেকেই বুঝতে পারতেছো, যেহেতু ব্যস্তানুপাতিক, ক্ষেত্রফলটা দ্বিগুণ করলে তারণ বেগটা অর্ধেক হয়ে যাবে। সো তখন আমাদের উত্তর হইতো v/2, তারণ বেগটা অর্ধেক হয়ে যেত। বাট এখন কিন্তু আমাদের এই জিনিসটা হবে না, কারণ এখন কিন্তু আমাদের বলে নাই তড়িৎ প্রবাহ ফিক্স। এখন আমাদের কি ফিক্স বলছে বলো তো? কি ফিক্স বলছে?
বিভব পার্থক্য ফিক্স বলছে। তার মানে এইটা উত্তর তখন হইতো যখন আইটা ফিক্স, তড়িৎ প্রবাহ ফিক্স হলে এটা উত্তর হইতো। তাইলে এখন কি আমাদের এইটা উত্তর হবে? এখন আমাদের দেখতে হবে যে ভোল্টেজ ফিক্স রাখলে কি হয়, ভোল্টেজটা ফিক্স রাখলে কি হয় এটা আমাদের দেখতে হবে। এখন আমরা কিন্তু ডিরেক্টলি আর বলতে পারবো না যেটা অর্ধেক হয়ে যাবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? বলো তো, বলো বুঝতে পারছো? আমরা কিন্তু এখন আর বলতে পারবো না, কারণ তড়িৎ প্রবাহ ফিক্স থাকলে আমরা বলতে পারতাম যে ক্ষেত্রফল দ্বিগুণ হইলে এটা অর্ধেক হয়ে যাবে, ক্ষেত্রফল দ্বিগুণ হলে তারণ বেগ অর্ধেক হয়ে যাবে। এটা তড়িৎ প্রবাহ ফিক্স থাকলে বলতে পারতাম। দেখো এই সূত্রের মধ্যে এন আর কিউ ফিক্স, আইটাও যদি ফিক্স থাকে তাইলে এই জিনিসটা একটা একটা ব্যস্তানুপাতিক হয়, আইটাও যদি ফিক্স থাকে তাইলে একটা একটা ব্যস্তানুপাতিক হয়। কিন্তু আমাদের এই মেথড তো আই ফিক্স বলে নাই, বলছে ভোল্টেজটা সেম, বিভব পার্থক্যটা সেম। সো এই জায়গাতে আমাদের একটু পেঁচাইতে হবে ম্যাথটা, ঠিক আছে? এই ম্যাথটা কিন্তু অ্যাডমিশন স্ট্যান্ডার্ড, একাডেমিকে আসবে না বললেই চলে, তারপর একটু দেখে রাখো। এখন আমাদের আইটাকে ভাঙাইতে হবে, কারণ এই জায়গাতে শর্তটা দেওয়া কিসের উপর বলো তো? ভোল্টেজের উপর শর্তটা দেওয়া, ঠিক আছে? তার মানে আই সমান আমরা কি জানি? আমরা ওহমের ফর্মুলা একটু পরে পড়বো আমরা, যে ভি ইকুয়ালস টু আই আর এইরকম জানি। তাইলে আই ইকুয়ালস টু ভোল্টেজ বাই আর এরকম জিনিসটা পাবো, ভোল্টেজ বাই আর এরকম জিনিসটা পাবো। বুঝছো? সো ভোল্টেজের সাথে একটা সম্পর্ক এখন আমরা দাঁড় করাইতে পারবো, কিন্তু রোধ আবার ক্ষেত্রফলের উপর নির্ভর করে, আমরা একটু পরে দেখব। তার মানে এই রোধটাও এখনো ফিক্স হয় নাই, এটাও এখনো ধ্রুব হয় নাই, কারণ কিছু ধ্রুব না হইলে আমরা আসলে সমানুপাতিক লিখতে পারি না। সমানুপাতিক লিখতে পারবো তখনই যখন বাকি সবগুলা ধ্রুবক, তখনই আমরা এইরকম স্টাইলে লিখতে পারি। এখানে কিন্তু আরটা ধ্রুবক না, কারণ ক্ষেত্রফল চেঞ্জ হলে আর চেঞ্জ হয়ে যায়। সো আমাদের আরটাকেও এখানে ভাঙাইতে হবে। সো আর সমান আমরা একটু পরে পড়বো যে রো এল বাই এ, এই আর এর মানটা এখানে সাবস্টিটিউট করো, তাহলে তুমি কি পাবা বলো তো? আর সমান রো এল ডিভাইডেড বাই এ। সেটা যদি তুমি বসাও, এটা উপরে চলে যাবে, নিচে রো এল এই জিনিসটা নিচে পড়ে থাকবে। এখন একটা মজার জিনিস দেখো, এটা কিন্তু দুই পাশে কাটাকাটি চলে যাচ্ছে, ক্ষেত্রফলটা দুই পাশে কাটাকাটি চলে যাচ্ছে। আবার আমাকে বলছে একই দৈর্ঘ্যের, মানে এলটাও দুইজনেরই সেম, তার মানে এটাও কনস্ট্যান্ট। আপেক্ষিক গুরুত্ব দুইটার মধ্যেই কনস্ট্যান্ট, কারণ একই উপাদানের এলটাও কনস্ট্যান্ট, কিউ তোমার রোটাও কনস্ট্যান্ট, এনটাও কনস্ট্যান্ট, কিউটাও কনস্ট্যান্ট। তার মানে এই জায়গাতে ভি, এই যে ভিডি, এটা আসলে কারোর উপরে ডিপেন্ড করতেছে না, এটা একই থাকতেছে, কারণ ভিটাও তো পরিবর্তনশীল না, ভিটাও তো সেম। এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, সবকিছু কনস্ট্যান্ট, তার মানে ভিডিটাও কনস্ট্যান্ট, তার মানে এটা চেঞ্জ হবে না, সেমই থাকবে। বলো বুঝছো? ম্যাথটা একটু কি মাথার ভিতরে গেছে? বলো তো, ম্যাথটা কি একটু মাথার ভিতরে গেছে? ম্যাথটা কি একটু গেছে মাথার ভিতর? আর আসলো কই থেকে? ভি ইকুয়ালস টু আই আর, ওহমের ফর্মুলা ছোটবেলায় পড়ছো, আমরা একটু পরে বড় হয়েও পড়বো। ভি ইকুয়ালস টু আই আর ছোটবেলার ফর্মুলা, এই দুইটা আসলে ছোটবেলার ফর্মুলা, আমরা একটু পরে পড়বো। ছোটবেলা জানো এই কারণে নিয়ে আসছি, ছোটবেলা জানো এই কারণে নিয়ে আসছি, বাট আমরা পড়বো একটু পরে। বলো বুঝতে পারছো? একজন কি বলতেছো? ছি 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 ছি, কি হয়েছে? আচ্ছা আমি আরেকবার একটু রিক্যাপ করি। দেখো আমরা এই ফর্মুলাটা জানি, আই ইকুয়ালস টু এন এ ভি কিউ। এখানে এন আর কিউ এই দুইটা সেম, কারণ একই পদার্থ এবং ইলেকট্রনের চার্জ সবার জন্যই সেম। যদি আইটাও ফিক্স থাকতো তাইলে আমরা এই দুইটার মধ্যে একটা সম্পর্ক লিখতে পারতাম এরকম। যদি তড়িৎ প্রবাহটা ফিক্স থাকতো তাইলে আমরা বলতে পারতাম যে ক্ষেত্রফল দ্বিগুণ করলে আমাদের যে তারণ বেগটা সেটা অর্ধেক হয়ে যায়, এটা আমরা বলতে পারতাম। কিন্তু আমাদের এই জায়গাতে তড়িৎ প্রবাহের উপর সম্পর্কটা দেয় নাই, দিছে ভোল্টেজের উপর। সো আমাদেরকে অবশ্যই ফর্মুলাটা ভোল্টেজে নিয়ে যেতে হবে। সো এই জায়গাতে আমরা আই কে ভেঙে ভি বাই আর লিখলাম, এটা কি থেকে? ছোটবেলার ফর্মুলা, ভি ইকুয়ালস টু আই আর থেকে, এটা আমরা পরে পড়বো। আবার আর কে ভাঙে, কারণ আরটাও তো ধ্রুবক না, ক্ষেত্রফল চেঞ্জ হইলে আরও চেঞ্জ হয়ে যায়, এটা ছোটবেলায় পড়ছি, আমরা আবার পড়বো। সো আর সমান রো এল বাই এ, এটাও এখানে সাবস্টিটিউট করলাম। তারপর দেখলাম এ আর এ কাটাকাটি চলে যায়, ভোল্টেজ তো সবার জন্যই সেম, সমান রাখছি, এলটাও সবার জন্য সেম, সমান রাখছি, আপেক্ষিক রোধ একই পদার্থ সবার জন্য সেম, এনটাও সবার জন্য সেম, একই পদার্থ, আর ইলেকট্রনের চার্জও সবার জন্য সেম। তার মানে কোনো কিছুই পরিবর্তনশীল নাই এখানে, তার মানে ভিডিটা আসলে সেমই থাকবে। এখন বলো সবাই ক্লিয়ার কিনা? সার্কিটে কখন আসবে? না যে একটু পরে আসবো। এগুলোও তো পড়া, তাই না? এগুলোও তো পড়ার পার্ট, এমন তো না যে এগুলো পড়ার পার্ট না, শুধু অধ্যায় শুধু সার্কিটই আছে। ওকে ঠিক আছে, ওকে ডান ডান ডান, সবাই বুঝে গেছো। এখন আমরা রোধের মধ্যে চলে আসবো, জিনিসটা খুবই মজার। রোধ হচ্ছে তড়িৎ প্রবাহ যে বাধা পাচ্ছে, এই বাধা পাওয়ার যে ঘটনা সেটাকে বলা হয় রোধ। দেখো একটু মনোযোগ দিয়ে পড়ো, এখন থেকে আমরা ম্যাথের দিকে চলে যাবো, সার্কিটের দিকে চলে যাবো, কারণ রোধ থেকে আসলে সার্কিটের শুরু।
তড়িৎ প্রবাহ যে একটা বস্তুর মধ্যে বাধা পাচ্ছে, এই বাধাটাকেই বলা হয় হচ্ছে কি বলতো, রোধ। তাইলে আমাকে বলো তুমি পুরান ঢাকার রাস্তায় গেছো, পুরান ঢাকার রাস্তার মধ্যে গেছো, পুরান ঢাকাতে কেউ বিরিয়ানি খাইতে গেছো, ওই পুরান ঢাকাতে রাস্তায় অনেক মানুষ থাকে না বলো তো? অনেক মানুষ থাকে। তাইলে এই যে অনেক ঘনবসতিপূর্ণ রাস্তা, অনেক ঘনবসতিপূর্ণ রাস্তা, এই রাস্তায় একটু হাঁটতে তোমার যে পরিমাণ বেগ পাইতে হবে, যে পরিমাণ বাধা পাবা, এই রাস্তায় যদি 1 কিলোমিটার হাঁটো, বাধা বেশি পাবা কিনা? ইয়েস অর নো? রাস্তায় অনেক জ্যাম, তুমি একটু হাঁটছো, যতটুকু বাধা পাবা, বেশি হাঁটলে বেশি বাধা পাবা কিনা? ইয়েস, বেশি বাধা পাবা। তার মানে তোমার দৈর্ঘ্যের সাথে তোমার লেন্থ যত বড়, তোমার দৈর্ঘ্য যত বড়, দৈর্ঘ্য যত বাড়বে, তারের দৈর্ঘ্য যত বাড়বে, ইলেকট্রনকে যদি তুমি চিন্তা করো, তুমি যদি নিজেকে ইলেকট্রন চিন্তা করো, তাহলে তুমি বেশি পরিমাণ বাধার সম্মুখীন হবা। তার মানে তোমার রোধের পরিমাণটা, রোধ মানে বাধা, রোধ মানে বাধা, যতটুকু বাধাগ্রস্ত হয় তাকে বলা হয় রোধ। তার মানে এই রোধটা এল এর সমানুপাতিক। সবাই বুঝে গেছো তাই না? না বুঝার মতো কিছুই নাই, সবাই বুঝে গেছো। এখন মনে করো আমি আরেকটা কাজ করলাম, আমি এখন রাস্তাটাকে একটু বড় করে দিলাম। বলো, রাস্তা যদি ছোট হয় তাইলে তোমার যতটুকু বাধা পাবা, রাস্তা যদি বড় হয় একদম সবাই সাই করে চলে যাবা, বাধার পরিমাণ কি কম হবে না বেশি হবে? কম না বেশি বলো? কম না বেশি? কম না বেশি বলো? কম। তার মানে বাধার পরিমাণটা কম, তার মানে ক্ষেত্রফল যত বাড়বে বাধা তত কমে। তার মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা যদি এ হয়, এর সাথে আর এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক হবে, তাই না? এর সাথে আর এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক হবে, খুবই সিম্পল। তাইলে এই দুটাকে যদি কম্বাইন করি আমরা কি লিখতে পারবো বলতো? আর সমানুপাতিক এল বাই এ, দৈর্ঘ্যের সমানুপাতিক, রোধ তোমার ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। এখন কথা হচ্ছে যে ভাইয়া, আমরা এই সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে একটা ধ্রুবক 1 দিয়ে দিলেই তো হয়। আমরা F = m এর ফর্মুলা সমানুপাতিক চিহ্ন তুলে দিয়ে 1 বসায় দিছি, এখানেও তো 1 বসায় দিলে হয় না? এখানে 1 বসায় দিলে হয় না। দেখো একটু খেয়াল করো, কেন 1 বসায় দিলে এখানে হবে না? কারণ এখানে উপাদানের উপর অনেক বেশি নির্ভর করতেছে। তুমি পুরান ঢাকার রাস্তায় এল পরিমাণ গেলে যতটুকু বাধা পাবা, গুলশানের রাস্তায় এল পরিমাণ গেলে ততটুকু বাধা পাবা না। তার মানে একই রকম তারে, মানে এক এক রকম তারে এক এক রকম বাধা। তার মানে উপাদানের উপর নির্ভর করতেছে, তাপমাত্রার উপরও নির্ভর করতেছে। তার মানে এখানে আমাদের আরেকটা কোয়ান্টিটি আনতে হয়, যেটাকে আমরা বলি আপেক্ষিক রোধ, যেটা নির্ভর করে শুধুমাত্র উপাদান এই আপেক্ষিক রোধটা নির্ভর করে শুধুমাত্র উপাদান এবং তাপমাত্রার উপর। পয়েন্ট টু বি নোটেড, এই রোধটা, আপেক্ষিক রোধটা শুধুমাত্র উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভর করে। তাইলে আমি ধরো একটা ম্যাথ ঘুরে ফিরে বললাম যে দুইটা একই পদার্থের দৈর্ঘ্য এত গুণ, ক্ষেত্রফল এত গুণ করলে তাদের আপেক্ষিক রোধ কত গুণ হবে? একই থাকবে, আপেক্ষিক রোধ চেঞ্জ হয় না। দুইটা ভিন্ন ভিন্ন বস্তু হইলে আপেক্ষিক রোধ চেঞ্জ হবে, কিন্তু দুটো যদি একই বস্তু হয়, দৈর্ঘ্য যত গুণই করো, প্রস্থ যত গুণই করো, সমস্যা নাই, আপেক্ষিক রোধ একই থাকবে। তার মানে এটা শুধুমাত্র উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভর করে, অন্য কিছুর উপর নির্ভর করে না, দৈর্ঘ্য প্রস্থের উপর নির্ভর করে না। ঠিক আছে? এরকম একটা বোর্ডে প্রশ্ন আসছে, সো খুবই মজাদার বোর্ডের প্রশ্নটা, সো খেয়াল করে উত্তর করবে, আগেই ধুমায়া ম্যাথ করতে চলে যাও না। দেখো বোর্ডে আসার প্রশ্ন, রাজশাহী বোর্ড 2022, একই উপাদান বলছে মানে কি? তাদের আপেক্ষিক রোধ সেম, তাদের রো সেম। বলছে একটা দৈর্ঘ্য যথাক্রমে এত এবং এত, ব্যাসার্ধ এত হলে আপেক্ষিক রোধের অনুপাত কত? প্রথমেই বলে দিছে আপেক্ষিক রোধ সেম, উপাদান একই, আপেক্ষিক রোধ সেম। তাইলে বলো তো কি আসবে বলো তো? 1:1, তাই না? 1:1 আসবে, রাইট? ইয়েস, 1:1 আসবে। ওকে, ঠিক আছে, 1:1 আসবে। সো যারা বলতেছো যে 1 ঘন্টায় কিছুই পড়ি নাই, ভাই এগুলা তো তোমার পড়া, এগুলা তো না পড়লে চলবে না। এগুলা পড়েই তো, মানে আস্তে আস্তেই তো আমাদের মেইন ট্র্যাকে যাইতে হবে। এক লাফে তো সার্কিট সলভ শুরু করতে দিতে পারবো না, ঠিক আছে? তোমরা বললে শুরুতেই সার্কিট সলভ শুরু করে দিতাম, তাইলে তোমাদের মজা লাগতো, তাই না? এগুলো তো তোমাদের পড়তে হবে, এগুলো তো এমন না এখান থেকে তো প্রশ্ন আসতেছে, সো এগুলো তো পড়তে হবে। তার মানে উপাদান এবং তাপমাত্রা এগুলো নির্ভর করে তার আপেক্ষিক রোধের উপর, আপেক্ষিক রোধের উপর তার উপাদান এবং তাপমাত্রাটা নির্ভর করে, আপেক্ষিক রোধটা উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভর করে, ঠিক আছে? ওকে, সো এই ফর্মুলাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে আমরা অনেকগুলা ম্যাথ আমরা সলভ করব। এর আগে আমাকে একটা জিনিস বলো, এই জায়গাতে ডেফিনিশনটা কি দিবা? আপেক্ষিক রোধের ডেফিনিশনটা কি দিবা? আপেক্ষিক রোধের ডেফিনিশনটা আমি তোমাদের প্রমিস করতেছি, মানে সার্কিট সলভার এমনভাবে তোমাদের সার্কিট সলভ করাবো, মানে প্রো তো হবা, একদম প্রো হয়ে যাবা, অন্য যারা তোমাদের বন্ধু বান্ধব আছে সবার থেকে প্রো হয়ে যাবা। জাস্ট আমার উপর বিশ্বাস রেখে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত করতে হবে। আমাদের তো অধ্যায় শেষ করে দেওয়া পুরাটা, এইগুলো তো বাদ দিতে পারবো না, এগুলো বোরিং পড়াশোনা হইলেও তো বাদ দিতে পারবো না, আগে থেকে তোমার জানাশোনা থাকলে তো বাদ দিতে পারবো না। অনেকে আছে হয়তো যারা পড়ে নেই, তুমি হয়তো 9-10-এ পড়ে ফেলছো এই জিনিসগুলো, বাট অনেকে তো আছে যারা পড়ে নেই, ঠিক আছে? ওকে,
বলো আপেক্ষিক রোধের ডেফিনেশন কি দিবা? সো আমরা ফর্মুলা থেকে আপেক্ষিক রোধের ডেফিনেশন দিব, ঠিক আছে? আর ইকুয়ালস টু রো এল বাই এ, ফর্মুলা থেকে আপেক্ষিক রোধের ডেফিনেশনটা দিব। কি দিব? যে কোনো একটা বস্তুর একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কোনো একটা বস্তুর একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের যে রোধ তাকে বলা হয় আপেক্ষিক রোধ। দেখো এই এলটা যদি 1 হয় এবং এটা যদি 1 হয়, তাহলে দেখো আপেক্ষিক রোধ কিন্তু আর রোধের সমানই হয়ে যায়। তার মানে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের যে রোধ তাকে বলা হয় আপেক্ষিক রোধ। এক্সট্রা আকারে লিখে দিবা যে আপেক্ষিক রোধ শুধুমাত্র কি উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভর করে, এবং এটার যে একক, এই আপেক্ষিক রোধের একক, এটার যে একক সেই এককটা হচ্ছে ওহম মিটার, এবং রোধের একক হচ্ছে ওহম, ঠিক আছে? রোধের একক হচ্ছে ওহম। তোমরা ডেফিনেশনটা কি দিবা? যে একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের যে রোধ তাকে বলা হয় আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ শুধুমাত্র উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভর করে। আপেক্ষিক রোধের একক ওহম মিটার। এতটুকু লিখতে পারলে তোমার একদম ফুল মার্কস পেয়ে যাবা। বলো লিখতে পারবা? কানে বাজতেছে বলো তো? ওকে, কানে বাজতেছে? কানে বাজতেছে? কানে বাজবে? পারবা? ইয়েস, ঠিক আছে, পারা উচিত। ওকে, পানির মতো ক্লিয়ার ডেফিনেশনটা। এখন আমাদের দুইটা জিনিস শিখতে হবে, একটা হচ্ছে পরিবাহিতা আর একটা হচ্ছে পরিবাহকত্ব। এগুলো হচ্ছে বাংলা ওয়ার্ড, এগুলোর ইংলিশটা হচ্ছে কন্ডাক্টেন্স এবং কন্ডাক্টিভিটি। এখন কন্ডাক্টেন্স এবং কন্ডাক্টিভিটির বাংলাটা চ্যাট জিপিটিরে বলবা, সে তোমাকে উল্টা বাংলা বলবে। সে বলবে তুমি যেটা পড়তেছো বইয়ে সেটার উল্টাটা বলবে, বাট আমরা বইয়ের রেফারেন্সটাই ধরছি, ঠিক আছে? আমরা বইয়ের রেফারেন্সটা ধরতেছি। রেজিস্ট্যান্সের বিপরীত রাশি, বুঝছো? রোধ যেটা আছে, রোধ মানে হচ্ছে রেজিস্ট্যান্স। এই রোধের আমি কিন্তু খুব সুন্দর করে তোমাদের গুছাইয়া দিচ্ছি প্রত্যেকটা জিনিস, একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো। রোধের যে বিপরীত রাশি, রোধের যে বিপরীত রাশি সেটা হচ্ছে পরিবাহিতা, ঠিক আছে? রোধের যে বিপরীত রাশি, বিপরীত রাশি এটা হচ্ছে পরিবাহিতা। এটা আমি কার রেফারেন্সে লিখতেছি? আমাদের বইয়ের রেফারেন্সে, ঠিক আছে? আমাদের বইয়ের রেফারেন্সে রোধের বিপরীত রাশিকে বলা হয় পরিবাহিতা। কিন্তু চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলে সে তোমাকে বলবে রোধের বিপরীত রাশি হচ্ছে পরিবাহকত্ব। বাট আমরা বইয়ের রেফারেন্সটাই ফলো করব, ঠিক আছে? রোধ মানে হচ্ছে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সের বিপরীত রাশি হচ্ছে কন্ডাক্টেন্স। ওকে, কন্ডাক্টেন্স। এটাকে প্রকাশ করা হয় আর দিয়ে, এটাকে প্রকাশ করা হয় জি দিয়ে। এটার একক হচ্ছে তোমার ওহম, এটার একক হচ্ছে সিমেন্স। ওকে, এস দ্বারা প্রকাশ করা হয়। তার মানে রোধের বিপরীত রাশিকে বলা হয় কন্ডাক্টেন্স বা পরিবাহিতা। তার মানে যদি পরিবাহিতা কি এই জিনিসটা যদি একটা প্রশ্নে আসে জ্ঞানমূলক, যে পরিবাহিতা কাকে বলে, তুমি কি বলবা বলো তো? রোধের বিপরীত রাশিকে বলা হয় পরিবাহিতা। অর্থাৎ কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, তখন তার তড়িৎ প্রবাহ করার কতটুকু সহজে তড়িৎ প্রবাহ করতে পারে সেটাকে বলা হয় তার পরিবাহিতা। রোধ মানে কি ছিল? বাধা। তার মানে রোধের উল্টাটা, অর্থাৎ কত সহজে তড়িৎ প্রবাহটা করতে পারে সেটা হচ্ছে তার পরিবাহিতা। তার মানে ডেফিনেশনটা কেমনে দিবা? যে রোধের বিপরীত রাশি হচ্ছে পরিবাহিতা, অর্থাৎ কোনো একটা পরিবাহকের মধ্যে দিয়ে কত সহজে বিদ্যুৎ পরিবাহিত হতে পারে সেটাই হচ্ছে তার পরিবাহিতা। লিখতে পারবো না ডেফিনেশনটা? কানে বাজবে না? বাজা উচিত। তার মানে কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে কত সহজে তড়িৎ প্রবাহিত হতে পারে তাকে বলা হয় পরিবাহিতা। পরিবাহিতা হচ্ছে রোধের বিপরীত রাশি। পরিবাহিতাকে জি দ্বারা প্রকাশ করা হয়। পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স। এই প্রত্যেকটা জিনিস তুমি যদি লেখো, নাম্বার কাটার কোনো ওয়ে নাই। তার মানে রোধের বিপরীত রাশি হচ্ছে পরিবাহিতা। কোনো একটা পরিবাহকের মধ্যে দিয়ে কত সহজে বিদ্যুৎ পরিবাহিত হতে পারে তাকে বলা হয় পরিবাহিতা। এটাকে জি দ্বারা প্রকাশ করা হয়, এটার এককটা হচ্ছে এস। লিখতে পারবা? ওকে, আগুন, রাইট? একজন বলতেছে আগুন, আগুন, ফায়ার সার্ভিস কল দাও। আরেকটা আছে হচ্ছে পরিবাহকত্ব। ওকে, এটা অনেকটা রোধকত্বের বিপরীত রাশি, অর্থাৎ তোমার যে আপেক্ষিক রোধ, এই আপেক্ষিক রোধের বিপরীত রাশি। ওকে, আপেক্ষিক রোধের বিপরীত রাশি, আপেক্ষিক রোধের যে বিপরীত রাশি, এটা যদিও বা কোথাও আসে না এই পর্যন্ত, তাকে বলা হয় পরিবাহকত্ব। পরিবাহকত্ব। আপেক্ষিক রোধ, এটার ইংলিশ হচ্ছে রেজিস্টিভিটি। রোধের ইংলিশ হচ্ছে রেজিস্ট্যান্স আর এটা হচ্ছে রেজিস্টিভিটি। তাইলে এটার বিপরীত রাশি যেটা, সেটা হচ্ছে কন্ডাক্টিভিটি। ওকে, কন্ডাক্টিভিটি। এটার প্রকাশ করছিলাম কি দিয়ে? রো দিয়ে। এখন কন্ডাক্টিভিটিতে প্রকাশ করা হয় সিগমা দিয়ে, বা পরিবাহকত্বকে প্রকাশ করা হয় সিগমা দিয়ে। এইটার এককটা ছিল ওহম মিটার, আর এইটার এককটা হচ্ছে সিমেন্স পার মিটার। ঠিক আছে, জাস্ট এতটুকু মনে রাখো। এটার ডেফিনেশন আসে না, শুধুমাত্র পরিবাহিতার ডেফিনেশনই আসে, পরিবাহকত্বের ডেফিনেশন আসে না। জাস্ট একটু লিখে দিলাম, আর কিছুই না। ঠিক আছে,
ওকে নাইস, সামনের দিকে আগাই। তড়িৎ পরিবাহিতা কাকে বলে বলো? ডেফিনেশন আমরা লিখছি কিনা? একদম পানির মতো ক্লিয়ার কিনা বলো? একদম পানির মতো ক্লিয়ার কিনা? মনে থাকবে কিনা? আমরা কিন্তু লিখে দিছি, মানে বলে দিছি, যেটা বলে দিছি ওটা একদম মনের মধ্যে গাইতে নিতে হবে। পরিবাহিতা কাকে বলে? রোদের বিপরীত রাশি হচ্ছে পরিবাহিতা। কোন একটা পরিবাহকের মধ্যে দিয়ে কত সহজে বিদ্যুৎ প্রবাহিত হয় সেটা হচ্ছে তার পরিবাহিতা। এটাকে জি দ্বারা প্রকাশ করা হয় এবং এটার এককটা হচ্ছে সিমেন্স বাই এস। এতটুকু লিখলে অবশ্যই তোমার একে এক দিবে মাস্ট। আর যদি 2 নম্বরে দাও, যদি এটা খ নাম্বারে আসে, যদি খ নাম্বারে আসে, যদিও বা আসবে না, যদি খ নাম্বারে আসে এইরকম ছকটা আঁকায় দিবা, 2 এ 2 মাস্ট, ঠিক আছে? এরকম ছকটা আঁকায় দিবা যদি খ নাম্বারে আসে। ওকে, এখন রোদের সূত্র আমরা অলরেডি দেখছি যে আর ইকুয়ালস টু রো এল বাই এ। এখন এখান থেকে যদি আমরা অনুপাত আকারে লিখি, এখান থেকে যদি আমরা অনুপাত আকারে লিখি, কি লিখবো বলো তো? তাইলে দুইটা ভিন্ন ভিন্ন তারের রোধের মধ্যে যদি আমরা এই জিনিসটা লিখি যে R2 ডিভাইড বাই R1, অনুপাতটা কেমন হবে বলো তো? দুইটা ভিন্ন ভিন্ন তারে যেটা সমানে সমানে আছে ওইটা সমানে সমানে যায়। আর সবসময় খেয়াল রাখবা এখানে আর এর নিচে মনে মনে 1 আছে, তাই না? উপরে আছে হচ্ছে রো আর এল, নিচে আছে এ। তার মানে উপরে যেগুলো আছে উপরে উপরেই যাবে, ঠিক আছে? রো আর এল উপরে আছে, এগুলো উপরে উপরেই যাবে। তার মানে এই জায়গাতে রো 2টা উপরে যাবে, রো 1টা নিচে আসবে, ইনটু এলটাও একই লেভেলে আছে, তার মানে এল 2টা উপরে যাবে, এল 1টা নিচে আসবে। এটা নিচে আছে মানে উল্টা আছে, তার মানে এটা উল্টে যাবে, তার মানে এ 1টা উপরে আসবে, এ 2টা নিচে আসবে। বুঝছো? এরকম অনুপাতটা সবাই লিখতে পারো, এতদিনে লিখে যাওয়ার কথা, কারণ ফিজিক্সে অনেকগুলো অধ্যায় পড়ে ফেলছো, 8টা অধ্যায় 9টা অধ্যায় পড়ে ফেলছো। সো এই জিনিসটা তোমরা জানো সবাই, তাই না? তার মানে একটা ফর্মুলা থেকে কিভাবে অনুপাত লিখতে হয় এই জিনিসটা তোমরা জানো। সো যখন আমাদের রিটেন ম্যাথ করব আমরা, তখন আমরা অনুপাত ইউজ করব, কিন্তু এমসিকিউ এর সময় আমরা আরো শর্টকাটে করব। এমসিকিউ আমরা অনুপাত দিয়ে এত পেঁচাল পারার সময় নেই আসলে। এমসিকিউ আমরা শর্টকাটে করব, ঠিক আছে? এমসিকিউ আরো শর্টকাটে করব। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝবা। ওকে, একটা এক্সাম্পল দেই, তাইলে বুঝবা। দেখো এই জায়গাতে কি বলছে, 6 ওহম রোধের একটা তারকে 3 গুণ লম্বা করা হলো। এখানে কিন্তু টেনে কথাটা নাই, জাস্ট দুইটা তার নিচে একটা থেকে আরেকটা 3 গুণ লম্বা। মনে করো একটার দৈর্ঘ্য যদি হয় L1, আরেকটার দৈর্ঘ্য 3L1, একটা থেকে আরেকটা 3 গুণ লম্বা। এখানে টেনে লম্বা করে নেই, বলছে একটা রোধ 6 হইলে আরেকটা রোধ কত। এটা আসলে এমসিকিউ আসলে মনে মনে করবা, কারণ এমসিকিউ আসলে বাকি কিছু যদি চেঞ্জ না হয়, তুমি জানো আর সমানুপাতিক এল, তার মানে এলটা 3 গুণ হইলে আরটাও 3 গুণই হবে। তার মানে আর 2টা 6 এর 3 গুণ মানে 18 হয়ে যাবে, ঠিক আছে? যদি এমসিকিউ আসে আমরা মনে মনে এরকম ভাবে করব, মনে মনে করব। আর যদি রিটেনে আসে, এটা হচ্ছে এমসিকিউ এর জন্য, এমসিকিউ এর জন্য আমরা মনে মনে করব। আর যদি রিটেনে আসে, দেখো খেয়াল করো, আর যদি রিটেনে আসে তাহলে আমরা কি করব? আমরা অনুপাত নিব যে R2 বাই R1 ইকুয়ালস টু L2 বাই L1, যেহেতু সমানে আছে তার মানে একই লেভেলে যাবে, যেহেতু এলটাও সমানুপাতিক আর এর সাথে। সো এই জায়গাতে তুমি বসায় দিবা R2 ডিভাইড বাই R1 ইকুয়ালস টু L2টা কত? 3L1, আর L1টা তো L1, তো এটা দিয়ে গুণ করো, R2টা চলে আসবে হচ্ছে 6 × 3 মানে 18, একই জিনিস। তার মানে যখন এমসিকিউ আসবে তখন আমরা এরকম ভাবে যখন এমসিকিউ আসবে তখন এরকম ভাবে পুরাটা করতে যাব না, আমরা একদম শর্টকাটে করার চেষ্টা করব, ঠিক আছে? আরো শর্টকাট আছে, আমি একটু পরে তোমাদের দেখাবো, ঠিক আছে? সো এটা তোমরা একদম বেসিক ম্যাথ, তোমরা সবাই পারবা। কিন্তু এটা দেখো এখানে বলছে 9 ওহম রোধের একটা তারকে টেনে 3 গুণ লম্বা করা হলো। এই টেনে কথাটা কিন্তু খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে, টেনে লম্বা করা হলো। দেখো একটা তারকে 3 গুণ করা আর টেনে 3 গুণ করার মধ্যে ডিফারেন্স আছে। 3 গুণ করা মানে তুমি এটা দৈর্ঘ্যটাকে ট্রিপল করছো, মানে তুমি নতুন তার জোড়া দিছো কাইন্ড অফ। আর টেনে লম্বা করা মানে তুমি স্ট্রেচ করছো। ওকে, তোমরা ছোটবেলায় বা গ্রামে যারা আছো সেমাই পিঠা বানাইছো, বা এটাকে সোয়াই পিঠা বলে অনেকে, সোয়াই পিঠা বানাইছো বা সেমাই পিঠা। সো বা বাসায় যারা রুটি বানাও, মেয়েরা যারা আছো বা ছেলেরা অনেকে ছোটবেলায় এরকম করে, রুটি বানালে কি করো, রুটির যে আটাটা, ওই আটা যখন তুমি এভাবে দাও, যখন তুমি টান দাও, এটা কি মধ্যে থেকে চিকন হয়ে যায় না? চিকন হয়ে যায়। তোমরা পদার্থের গাঠনিক ধর্ম পড়ছো, ওইখানেও তোমরা জানো যে একটা বস্তুকে যদি দৈর্ঘ্য বরাবর প্রসারণ ঘটাও ক্ষেত্রফল কমে যায়, এটা তোমরা জানো। দৈর্ঘ্য বরাবর প্রসারণ ঘটাও, টেনে টান দিয়ে ক্ষেত্রফল কমে যায়, এটা তোমরা জানো, ঠিক আছে? সো খুব সিম্পল, যদি তুমি টেনে 3 গুণ লম্বা করো, অর্থাৎ L2টা যদি আদি দৈর্ঘ্যের 3 গুণ হয় বা n গুণ হয়, তাহলে ক্ষেত্রফলটা অবশ্যই n গুণ কমবে, অর্থাৎ ক্ষেত্রফলটা অবশ্যই আদিটার 1/n হয়ে যাবে, ঠিক আছে? এটা কোন কনসেপ্ট? ওই যে সোয়াই রুটির কনসেপ্ট। যখন তুমি হচ্ছে একটা রুটির আটা ময়দা ধরে টান দাও, মধ্যে থেকে ছোট হয়ে যায়, ঠিক আছে? তার মানে ক্ষেত্রফলটা ছোট হয়ে যাবে। এটা তুমি যদি ম্যাথমেটিক্যালি দেখতে চাও, ভাই ইটস আপ টু ইউ, দেখতে পারো, কোনো সমস্যা নেই। তুমি কি করবা?
যেহেতু বস্তুটার মধ্যে পদার্থের চেঞ্জ হচ্ছে না, তার মানে m1 আর m2 সমান থাকবে। m মানে কি? m মানে হচ্ছে v ইন্টু রো, তার মানে v1 আর v2 সমান থাকবে, আয়তনও সমান থাকবে যেহেতু ঘনত্ব দুইটার একই। তার মানে a1 ইন্টু l1 a2 ইন্টু l2 এই দুটো একই থাকবে। তাহলে এখান থেকে তুমি যদি a2 বাই a1 বের করো, সেটা আসবে হচ্ছে l1 বাই l2, তাই না? তাইলে দৈর্ঘ্য যদি 3 গুণ হয়, উপরেরটার 3 গুণ যদি নিচেরটা হয়, তাহলে ক্ষেত্রফলটা কত হয়ে যায় বলো তো? ক্ষেত্রফলটা হয়ে যায় এরকম। জাস্ট এই দৈর্ঘ্যটা কি? শেষ দৈর্ঘ্যটা কি আদিটার n গুণ, শেষ দৈর্ঘ্যটা কি আদিটার n গুণ, তাই না? n ইন্টু আদিটা, জাস্ট আমি মান বসাইলাম। সো l1 কাটো, এটা ওই পাশে নাও, 1/a হয়ে যায়। সো এটা কমন সেন্স দিয়েও বলতে পারবা যে দৈর্ঘ্যটা n গুণ হলে ক্ষেত্রফলটা অবশ্যই 1/n গুণ হয়ে গেছে, কমবে অবশ্যই। সো এইরকম কেসে তুমি যদি এখন রোধের সূত্রটা অ্যাপ্লাই করো যে R2 ডিভাইডেড বাই R1 ডিভাইড বাই R1 ইকুয়ালস টু L2 ডিভাইড বাই L1 ইন্টু A1 ডিভাইড বাই A2। তুমি যদি মান বসাও, L2 ডিভাইড বাই L1 এর মান হচ্ছে n, A1 ডিভাইড বাই A2 এর মান হচ্ছে n, তার মানে R2 হয়ে যাবে হচ্ছে n স্কোয়ার ইন্টু R1। সো যদি MCQ এ তুমি সলভ করো, শুধুমাত্র এতটুকু দিয়ে করবা। টেনে 3 গুণ লম্বা করছে, তার মানে নতুন রোধ হবে 3 স্কোয়ার ইন্টু আগেরটা, মানে নতুন রোধ হবে 9 গুণ, নতুন রোধ হবে 9 গুণ। যদি MCQ এ করো ডিরেক্ট তুমি করে ফেলবা, ঠিক আছে? তার মানে নতুন রোধটা হবে হচ্ছে আগেরটার 3 স্কোয়ার ইন্টু আগেরটা, তার মানে 9 ইন্টু 9 মানে 81 ওহম। MCQ এ করলে শুধু এতটুকু করবা, বাট যদি রিটেনে আসে তোমাকে পুরোটা করতে হবে, ঠিক আছে? যদি রিটেনে আসে পুরোটা করতে হবে। বলো পারবা না? হ্যাঁ, সবাই পারবা না বলো তো? পারবা? ওকে, পারবা সবাই, ঠিক আছে? না পারার কোনো কারণ নেই, না পারার কোনো কারণ নেই। তাহলে এটার উত্তর করো। একটা সিলিন্ডারকে তারের দৈর্ঘ্য টেনে 100% বৃদ্ধি করা। 100% বৃদ্ধি করা মানে কি? 100% বৃদ্ধি করা মানে কি? যতটুকু ছিল আরো ততটুকু বাড়াইছো, মানে দ্বিগুণ করছো, তাই না? 100% বৃদ্ধি করা মানে কি? কোনো কিছুর উপর 100% ট্যাক্স, মানে কি? যত দাম দিয়ে কিনছো আরো তত দাম ট্যাক্স দিতে হচ্ছে। সো আলটিমেটলি তোমার দ্বিগুণ খরচ হচ্ছে, তাই না? তার মানে 100% বৃদ্ধি, 100% বৃদ্ধি, মনে করো এইখানে এল, এটার আরো এল পরিমাণ বৃদ্ধি করছো, এটাকে বলা হয় 100% বৃদ্ধি। তার মানে টেনে, বর্তমানে এই জায়গাতে তুমি টেনে দ্বিগুণ করছো, টেনে দ্বিগুণ করছো, তাই না? একই ম্যাথ না, টেনে দ্বিগুণ করছো, জাস্ট ভাষাটা ভিন্ন। টেনে দ্বিগুণ করছো, জাস্ট ভাষাটা ভিন্ন। টেনে দ্বিগুণ করছো, জাস্ট ভাষাটা ভিন্ন, রাইট? টেনে এই জায়গাতে কি করছো? টেনে দ্বিগুণ করছো। তাহলে টেনে যদি দ্বিগুণ করো, নতুন রোধটা কত হবে বলো তো? n স্কোয়ার ইন্টু R1। তাহলে নতুন রোধটা আগেরটার 4 গুণ হয়ে যাবে না বলো তো? নতুন রোধটা আগেরটার 4 গুণ হয়ে যাবে না? 4 গুণ হবে। বাট এখানে কি এটা চাইছে যে কত গুণ হবে? না, এখানে চাইছে কত গুণ পরিবর্তন হবে। তাহলে পরিবর্তন কত গুণ হবে বলো তো? পরিবর্তন হবে 3 গুণ। আগে ছিল R1, এখন হয়ে গেছে 4R1, তার মানে পরিবর্তন হবে 3 গুণ, তার মানে বৃদ্ধি পাইছে 300%। ঠিক আছে? 3 গুণ হওয়া মানে 300% বৃদ্ধি পাওয়া, 3 গুণ বৃদ্ধি পাওয়া মানে 300% বৃদ্ধি পাওয়া, ঠিক আছে? বুঝছো সবাই? ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছো? দেখো 4 গুণ হয়েছে, 4 গুণ মানে বৃদ্ধি কতটুকু হয়েছে? বৃদ্ধি, বৃদ্ধি কতটুকু হয়েছে? তোমাকে যদি বলি যে বাড়ছে কতটুকু, ওকে, বাড়ছে কতটুকু, তুমি বলবা 3R1 পরিমাণ বাড়ছে। আগে ছিল R1, এখন হয়েছে 4R1, তার মানে 3R1 পরিমাণ বাড়ছে। তাইলে 300% বৃদ্ধি পাইছে, ঠিক আছে? ওকে, বোর্ডে আসা প্রশ্ন দেখো, পরিবাহিতার একক নিচের কোনটা? পরিবাহিতার একক নিচের কোনটা? দেখো আমরা এটা ওহমের ফর্মুলা থেকে করতে হবে। ওহমের ফর্মুলাটা কি জানি? V = IR, তাই না? V = IR। তাইলে R = কি বলতো? R = V/I। তাইলে R এর এককটা কি আসলে? ভোল্টেজ বাই অ্যাম্পিয়ার, তাই না? তার মানে R এর এককটা আসলে কি বলতো? ভোল্ট পার অ্যাম্পিয়ার, তাই না? ভোল্ট পার অ্যাম্পিয়ার। R এর এককটা কি এটা আসে না? ভোল্ট পার অ্যাম্পিয়ার। দেখো তো, ভোল্ট পার অ্যাম্পিয়ার আসে না R এর একক? তাহলে পরিবাহিতাটা কি? পরিবাহিতাটা কি R এর বিপরীত রাশি না? তার মানে অ্যাম্পিয়ার পার ভোল্ট, সেটা তোমার উত্তর হবে না? সেটা উত্তর হবে। তার মানে পরিবাহিতা বা G, এটার এককটা কি হবে? অ্যাম্পিয়ার পার ভোল্ট। বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই? ঠিক আছে। সো অ্যাম্পিয়ার পার ভোল্ট, এটা হবে তোমার পরিবাহিতা। একটা তামার তারের রোধ হচ্ছে 2R, আয়তন সমান রেখে তারটি দ্বিগুণ লম্বা করা হলো। এই যে আয়তন সমান রেখে মানে টেনে দ্বিগুণ লম্বা করা, আয়তন সমান রাখা মানে টেনে দ্বিগুণ করা। তাহলে দ্বিগুণ করালে পরিবর্তিত রোধ কত? খুবই সহজ, RT =
R2 ইকুয়ালস টু n স্কয়ার ইনটু R1। n কত এই জায়গাতে? n হচ্ছে দ্বিগুণ করছে, তাই না? দ্বিগুণ করছে, তার মানে 2 স্কয়ার ইনটু R1 কত? 2 ওহম। কত হয়ে যাবে বলো তো? 8। তার মানে 8 ওহম তোমার উত্তর। তার মানে 8R তোমার উত্তর, ঠিক আছে? 8R তোমার উত্তর, আগে ছিল 2R। সো 8R তোমার উত্তর। ওকে, ঠিক আছে, নাইস। আপেক্ষিক রোধের একক কোনটা? তোমাদের আগেই বলে ফেলছি, আপেক্ষিক রোধের একক কোনটা? ওহম মিটার, তাই না? সবাই পারবা এটা, ঠিক আছে? ওকে, নাইস, এতটুকু নাইস, সবাই বুঝছো এতটুকু, কোনো সমস্যা নেই। এর পরেরটা, তাপমাত্রা স্থির রেখে তারকে টেনে 3 গুণ লম্বা করা হলে রোধ কত গুণ হবে? 9 গুণ। 3 স্কয়ারে 9 গুণ, তার মানে এটাও সবাই পারবা। 3 স্কয়ারে 9 গুণ, এটাও সবাই পারবা, রাইট? এখানেও কোনো সমস্যা নাই, এটাও সবাই পারবা, ঠিক আছে? ওকে, হ্যাঁ, ব্রেক দেওয়া হবে না, আজকের ক্লাসটা একটা নিয়ে আমরা 2 ঘন্টা 2 ঘন্টা 20 মিনিট এরকম করে ফেলবো। 2 ঘন্টা 2 ঘন্টা 20 মিনিট এরকম করে ফেলবো, ঠিক আছে? ওকে, সো এখন আমরা দেখবো হচ্ছে রোদের উপর তাপমাত্রার সম্পর্ক। এটা আমরা ডিটেলসে পড়বো হচ্ছে যখন আমরা সেমিকন্ডাক্টর পড়বো। এটা হচ্ছে লাস্ট টপিক, এরপরে আমরা সার্কিটে চলে যাব, তুল্য রোধ নির্ণয়ে চলে যাব, ঠিক আছে? এটা হচ্ছে লাস্ট টপিক, মানে তোমার সার্কিট ছাড়া নিরামিষ লাস্ট টপিক। এরপরে আমরা আমিষ এর দিকে চলে যাব, ঠিক আছে? সো এই রোদের উপর তাপমাত্রার প্রভাব, এটা আমরা ইন ডিটেলস পড়বো যখন আমরা সেমিকন্ডাক্টর পড়বো, ঠিক আছে? জাস্ট এখন এর জন্য এটা মনে রাখবা, এটা ডিটেলসে আমি পড়াবো সেমিকন্ডাক্টরে, তখন আরো ডিটেলসে পড়বা। জাস্ট এখন আমার কথাটা জাস্ট মনে রাখো যে পরিবাহীর জন্য তাপমাত্রা বাড়লে রোধটা বাড়ে। অর্ধ পরিবাহীর জন্য, এখন মনে করো যে মুখস্থ, এটা মুখস্থ, এটা শিখবা কোথায় বলো তো? যখন তোমাদের সেমিকন্ডাক্টর পড়াবো। অর্ধ পরিবাহীর জন্য তাপমাত্রা বাড়াইলে রোধ কমে, ঠিক আছে? জাস্ট একটু মনে রাখো এই জিনিসটা, এটা ডিটেলসে পড়াবো আমরা কোথায় বলো তো? সেমিকন্ডাক্টর অধ্যায়ে। এখনের আপাতত আলোচনার জন্য তোমরা জাস্ট এই জিনিসটা মনে রাখো, ওকে? এখন ওই যে মনে আছে ছোটবেলায় রেল লাইনের ম্যাথ করতাম যে তাপমাত্রার সাথে দৈর্ঘ্য বাড়ে, তাপমাত্রার সাথে আয়তন বাড়ে, তাপমাত্রার সাথে ক্ষেত্রফল বাড়ে, মনে আছে? এরকম কিছু ম্যাথ করতাম। সো এখানেরটাও ঠিক তাই, তোমাদের থিটা ডিগ্রি সেলসিয়াসে যে রোধটা হবে সেটা হবে 0 ডিগ্রি সেলসিয়াসের রোধ ইনটু 1 প্লাস এখানে একটা সহগ আছে, ঠিক আছে? এটাকে বলা হয় তাপমাত্রার সাথে তোমার যে রোধটা চেঞ্জ হচ্ছে সেটার সহগ ইনটু থিটা, কত ডিগ্রি সেলসিয়াসে তুমি হচ্ছে নির্ণয় করতে চাচ্ছ। এখানে যে জিনিসটা মনে রাখতে হবে, এখানে এই R0টা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের। অনেকে এটাকে আদি মনে করো, এটা কিন্তু আদি না, মনে রাখবা, এটা কিন্তু আদি না, একদম মাথায় রাখবা। আমি তোমাকে বললাম 5 ডিগ্রি সেলসিয়াসের রোদ এত, 10 ডিগ্রি সেলসিয়াসের রোদ এত, তাহলে 5 ডিগ্রি সেলসিয়াসের রোদটা কিন্তু এটা না, এটা আদি না, মানে শুরুরটা এটা না, এটা হচ্ছে 0 ডিগ্রিটা, এটা মনে রাখবা। 0 ডিগ্রি সেলসিয়াসের রোদ হচ্ছে এটা, এবং থিটা ডিগ্রি সেলসিয়াসের রোদ হচ্ছে এটা, ওকে? সো প্রতি ডিগ্রি সেলসিয়াসে কতটুকু বাড়তেছে বলো তো? 1 ডিগ্রি সেলসিয়াস বাড়লে R0 ইনটু আলফা এতটুকু বাড়তেছে, R0 ইনটু আলফা এতটুকু বাড়তেছে। এটাকে যদি একটু ভাঙাও ফর্মুলাটা, তাইলে তুমি এরকম দেখবা যে থিটা ডিগ্রি সেলসিয়াসের রোধ সেটা হয়ে যাবে 0 ডিগ্রি সেলসিয়াসের রোধ প্লাস 0 ডিগ্রি সেলসিয়াসের রোধটার আলফা ডেল থিটা গুণ কতটুকু বাড়তেছে সেটা, ঠিক আছে? কতটুকু বাড়তেছে সেটা, এটা কিন্তু আদি না, মনে রাখবা, এটা কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসে। সো এটা খুবই মনোযোগ দিয়ে মনে রাখবা, কারণ এইটুকুর মধ্যে ভুল হয় বেশি। এটা 0 ডিগ্রি সেলসিয়াসের রোধ, ওকে? এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের রোধ। তাহলে আমাকে একটু ম্যাথটার দিকে তাকায় বলো যে এখানে তাপমাত্রার সাথে রোধটা বাড়তেছে নাকি কমতেছে? তাপমাত্রার সাথে রোধটা বাড়তেছে নাকি কমতেছে? আমাকে বলো। বাড়তেছে। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে দেখো, থিটার মানে একটা পজিটিভ রাশি, এখানে একটা পজিটিভ রাশি, আলটিমেটলি একটা ধনাত্মক রাশি যোগ হচ্ছে, মানে বাড়তেছে। তার মানে তাপমাত্রার সাথে এই জায়গাতে রোধের মানটা বাড়তেছে, যেটা আমরা বলছিলাম যে পরিবাহীর জন্য বাড়ে, অর্ধ পরিবাহীর জন্য কমে। এটা ইন ডিটেলসে পড়বো হচ্ছে যখন আমরা সেমিকন্ডাক্টর পড়বো, ঠিক আছে? নাইস, এতটুকু আমরা বুঝছি। এখন আরেকটু জিনিস আমাদের লাগবে, এই যে এই আলফা বা তোমার যে রোধ প্রসারণ সহগ বা রোধ বৃদ্ধির যে সহগ, এই আলফার এককটা কি? দেখো, এই আলফার এককটা কি? তোমরা একটা জিনিস জানো না যে সমজাতীয় জিনিসপত্র যোগ বিয়োগ হয়, সমরাশির জিনিসপত্র যোগ বিয়োগ হয়। তাইলে এখানে 1, এটার কোনো মাত্রা নাই, একক নাই, তাহলে এইটুকুরও কোনো একক থাকা যাবে না, এইটুকু সবটারও কোনো একক থাকা যাবে না, কারণ সমজাতীয় জিনিসপত্রই যোগ বিয়োগ হয়। তাহলে এটার একক যদি না থাকতে হয়, এটার একক যদি ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে এটা হবে কি বলতো?
পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন। ওকে, পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন, তুমি যেটাই বলো না কেন, কারণ কেলভিনে তাপমাত্রার পার্থক্য আর সেলসিয়াসে তাপমাত্রার পার্থক্য একই জিনিস, পার কেলভিন বা পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, একটা ম্যাথ করলে তোমরা এই জিনিসটা বুঝে যাবা। কি বলছে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 0 ডিগ্রি এবং 20 ডিগ্রির উষ্ণতা সহগ তোমার এত এবং এত। দেখো 0 ডিগ্রির রোদ বলছে তোমাকে এত, 20 ডিগ্রি উষ্ণতার রোদ বলছে তোমাকে এত। বলছে এটা রোদের উষ্ণতা বা তাপমাত্রা গুণাঙ্ক মানে আলফা নির্ণয় করো, আলফাটা নির্ণয় করো। দেখো খুবই সহজ, আমাকে একটু আগে আমাদের আগে নির্ণয় করে দাও তো, আমার আগে তোমরা একটু নির্ণয় করে দাও। 0 ডিগ্রি সেলসিয়াসের রোদ 1 প্লাস আলফা ডেল থিটা, এখানে টেম্পারেচারের পার্থক্যটা আর কি। তার মানে থিটা ডিগ্রি রোদ তোমাকে বলে দিচ্ছে 1.72, 0 ডিগ্রি রোদ 1.59, 1 প্লাস আলফার ভ্যালু বের করবা, থিটার ভ্যালুটা কত, থিটার পরিবর্তন কত, 0 থেকে 20, মানে এই জায়গাতে হচ্ছে 20। সো এখান থেকে তুমি আলফার ভ্যালুটা বের করে নিতে পারবা, এত পার ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, বা পার কেলভিন, তুমি যেটাই বলো না কেন কোনো সমস্যা নেই, পার কেলভিন বা পার ডিগ্রি সেলসিয়াস। ওকে, ঠিক আছে, এটা সবাই পারবা। ওকে, নাইমুর রহমান কি কমেন্ট করলো, এটা বলো, বুঝতে পারছো সবাই? এটা দেখো 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোদ এত, 0 ডিগ্রি তাপমাত্রার রোদ এত, পরিবেশ 18 ডিগ্রি তাপমাত্রার রোদ কত। ঠিক আছে, এটা জাস্ট এক্সটেনশন ভার্সন আর কিছুই না, এটা জাস্ট এক্সটেনশন ভার্সন। সো প্রথম ডেটাগুলো থেকে তুমি জাস্ট এটার যে রোদ প্রসারণ সহগ এটা তুমি আগে বের করো, আলফার ভ্যালুটা বের করো। তাহলে 4 ডিগ্রির জন্য রোদ এত, তার মানে তোমার থিটার ডিগ্রির মধ্যে রোদ এত, এটা হচ্ছে তোমার থিটাটা, 0 ডিগ্রিতে এত, এটা হচ্ছে তোমার আর জিরো আর কি। সো আর থিটা ইকুয়ালস টু আর জিরো 1 প্লাস আলফা ডেল থিটা। সো এখানে তুমি বসাও মান 4 ইকুয়ালস টু 1.2 ইন্টু 1 প্লাস আলফা ডেল থিটা, তাপমাত্রা পার্থক্য কত, 4 ডিগ্রি। সো এখান থেকে আলফার ভ্যালুটা বের করে নাও। তারপর আরেকবার তোমাকে অ্যাপ্লাই করতে হবে 18 ডিগ্রিটা বের করার জন্য। সো আবার 18 ডিগ্রির রোদটা তুমি বের করবা, 0 ডিগ্রিটা তুমি জানো, 0 ডিগ্রিটা কত বলো তো, 1.2, 1 প্লাস আলফার ভ্যালুটা তুমি বের করছো, থিটার ভ্যালুটা এখন 18 ডিগ্রি। ওকে, সো এখান থেকে এটাও বের করে ফেলতে পারবা। সো এটা হচ্ছে তোমাদের কাজ, এটা হচ্ছে তোমাদের কাজ। এখন আমাদের একটা গ্রাফ দেখতে হবে এই আর এর, ভাইয়া বুঝতেছি না, কোথায় বুঝছো না? বর্ষা, বর্ষা কোথায় বুঝো নাই? এই জায়গাতে আরটা হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াসের রোদ। দেখো এই আরটা হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াসের রোদ, আর নটটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসের রোদ। তোমাকে প্রত্যেকটা মানে কিন্তু প্রশ্নে বলে দিছে, একটু খেয়াল করে দেখো যে এত ডিগ্রি সেলসিয়াসে 20 ডিগ্রি সেলসিয়াসের রোদ এইটা, 0 ডিগ্রি সেলসিয়াসের রোদ এইটা। তোমাকে আলফার ভ্যালুটা বের করতে বলছে, বুঝছো? তাপমাত্রার পার্থক্য এটা যদি তোমরা থার্মোডাইনামিক্স পড়ার পরে এই প্রশ্ন করো, এটা আসলে তোমার নিজে থার্মোডাইনামিক্স কতটুকু পড়ছো তুমি আরেকবার নিজেকে প্রশ্ন করো। তাপমাত্রার পার্থক্য সেলসিয়াসেও যা কেলভিনেও তা, কেলভিনে তাপমাত্রার পার্থক্য যত, সেলসিয়াসেও তাপমাত্রার পার্থক্য কত। এখানে জাস্ট তাপমাত্রার পার্থক্যটা ব্যবহার করেছে, 0 ডিগ্রি থেকে কতটুকু তাপমাত্রার পার্থক্য হয়েছে, 0 ডিগ্রি থেকে কতটুকু তাপমাত্রার পার্থক্য হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে তাপমাত্রার পার্থক্যটা, সেলসিয়াসেও যা কেলভিনেও তা। ওকে, ঠিক আছে, সো এইটা তোমরা পারবা, এইটা তোমরা পারবা। এখন আমাকে বলো তো, এই যে এই ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটার গ্রাফ তুমি কেমন দেখতে পাবা? 1 প্লাস আলফা থিটা, আলফা ডেল থিটা বা আলফা থিটা, তুমি যেটাই বলো না কেন। সো এটাকে যদি তুমি একটু রিঅ্যারেঞ্জ করো, থিটা ডিগ্রি রোদ ইকুয়ালস টু 0 ডিগ্রি রোদ প্লাস আলফা ইন্টু আর নট ইন্টু থিটা, একটু রিঅ্যারেঞ্জ করলা। এটার গ্রাফ যদি তুমি আঁকাও, গ্রাফটা দেখতে কেমন হবে বলো তো? থিটার সাথে আর এর গ্রাফটা দেখতে কেমন হবে? মুখস্থ করা লাগবে না, একটু দেখো, মুখস্থ করা লাগবে না। ওয়াই অক্ষে কি দিচ্ছ? ওয়াই অক্ষে দিচ্ছ আর থিটা, তার মানে এটা তোমার ওয়াই এর ভ্যালু। এক্স অক্ষে কি দিচ্ছ? এক্স অক্ষে দিচ্ছ থিটা, তার মানে এই বাকিটুকু কি তোমার ধ্রুবক না? তার মানে ওয়াই ইকুয়ালস টু এম এক্স এরকম হচ্ছে না, প্লাস সি, এই যে দেখো প্লাস আর একটা ধ্রুবক সি, এরকম হচ্ছে না গ্রাফটা? তার মানে এটার গ্রাফটা দেখতে কেমন হবে? এটার গ্রাফটা দেখতে হবে হচ্ছে এইরকম, রাইট? এইটুকু হচ্ছে ওয়াই অক্ষের ছেদাংশ বা যে এই সিটা যেটা ছিল তোমার আর নট, এবং এইটুকুর যে ঢাল, সেই ঢালটা আসলে কত? ঢালটা আসলে হচ্ছে আলফা আর নট, ঠিক আছে? বুঝতে পারছো? জাস্ট তুমি ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, এগুলো তোমাদের আদর্শ গ্যাসে অনেক ভালোভাবে তোমাদের ইকুয়েশন কিভাবে গ্রাফে কনভার্ট করতে হয় তোমাদের কিন্তু দেখাইছি, ঠিক আছে? ইকুয়েশন কিভাবে গ্রাফে কনভার্ট করতে হয় সেটা কিন্তু আদর্শ গ্যাসে অনেক ভালোভাবে দেখাইছি, মনে পড়ছে?
মনে আছে? তাইলে আমরা যেহেতু রোধের জন্য এই ফর্মুলাটা লিখতে পারতেছি, আপেক্ষিক রোধের জন্য এই ফর্মুলাটা সেম ফর্মুলাটাই লিখতে পারবো, যে থিটা ডিগ্রি সেলসিয়াসের আপেক্ষিক রোধ ইকুয়ালস টু 0 ডিগ্রি সেলসিয়াসের আপেক্ষিক রোধ 1 প্লাস আলফা থিটা। সো ওইটার জন্য গ্রাফটা একই রকম দেখতে হবে, ঠিক আছে? ওইটার জন্য গ্রাফটা একই রকম দেখতে হবে। ওকে, ঠিক আছে। এই এমসিকিউটা এটা তোমরা একটু হোমওয়ার্ক নিজে নিজে ট্রাই করবা। এই এমসিকিউটা তোমরা একটু নিজে নিজে ট্রাই করবে, এটা আসলে খুবই মজার। এখানে একটু টুইস্ট আছে, আমি জাস্ট তোমাদের ধরায় দিচ্ছি। একটু দেখো এই জায়গাতে কি বলছে, একটা তারের 50 ডিগ্রি তাপমাত্রার রোধ হচ্ছে এত, তার মানে যখন তাপমাত্রা 50 ডিগ্রি তখন রোধ এত, যখন 100 ডিগ্রি তখন রোধ এত। 0 ডিগ্রি তাপমাত্রায় রোধটা বের করতে বলছে। এখানে কিন্তু 0 ডিগ্রিটা তুমি জানো না, এখানে কিন্তু 0 ডিগ্রিটা তুমি জানো না। সো তোমাকে এই জায়গাতে একটা অনুপাত দিয়ে ম্যাথটা করতে হবে, ঠিক আছে? একটা অনুপাত দিয়ে ম্যাথটা করতে হবে। সো এই জায়গাতে তুমি জাস্ট দুইটা ফর্মুলা লেখো। তুমি মনে করো 0 ডিগ্রিটা জানো না, 0 ডিগ্রিটা মনে করো আর থিটা, এটাই তুমি বার করবা, বা আর 0 এটাই তুমি বের করবা। তাহলে তুমি 50 ডিগ্রির জন্য লেখো। 50 ডিগ্রি রোধ কত? 5 ইকুয়ালস টু, দেখো ফর্মুলা তো আমাদের এটা ছিল তাই না, যে আর থিটা ইকুয়ালস টু আর নট 1 প্লাস আলফা ডেল থিটা, তাই না? তাহলে দেখো 50 ডিগ্রি রোধ কত? 5 ইকুয়ালস টু 0 ডিগ্রিটা তুমি জানো না, এটা তুমি বের করবা, 1 প্লাস আলফার ভ্যালুটাও তুমি জানো না, তাপমাত্রা কত? 50। ওকে, এটা একটা ইকুয়েশন। 2 নাম্বার ইকুয়েশন, 100 ডিগ্রি তাপমাত্রার জন্য রোধ কত? 6। 0 ডিগ্রি রোধটা তুমি জানো না, 1 প্লাস আলফার ভ্যালুটা কত? আলফার ভ্যালুটা হচ্ছে তুমি জানো না, তাপমাত্রার ভ্যালুটা কত? 100। দুইটা ইকুয়েশন, এই দুইটা সলভ করে তুমি 0 ডিগ্রি রোধ এবং আলফার ভ্যালুটা পেয়ে যাবে, ঠিক আছে? এই দুটো সলভ করে 0 ডিগ্রি রোধ এবং আলফা ভ্যালুটা পেয়ে যাবে। এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমাদের হোমওয়ার্ক, এটি একটু কষ্ট করে সলভ করবে এটা। ওকে, বেশ কিছু এমসিকিউ যেটা বোর্ডে আসা, কোন একটি ধরনের উষ্ণতা গুণাঙ্ক ঋণাত্মক হতে পারে, কার উষ্ণতা গুণাত্ম ঋণাত্মক হবে বলো? কমেন্ট বক্সে কয়েকজন আসে হচ্ছে ক্লাসে ডিস্টার্ব করার জন্য, সে ক্লাস করতে আসে না, মানুষজনকে ওই যে বলে না যে বাঘ আসছে বলে নিয়ে যায়, এরকম, ঠিক আছে? কমেন্ট বক্সে কয়েকজনটা দেখতেছি যে এটা করো না, ওইটা করো, ওইটা করো, ঠিক আছে? সো এরকম মানুষজন অনেক বেশি। সো এই জায়গাতে দেখো উষ্ণতা যে সহগ সেটা ঋণাত্মক হবে কখন? আমাদের আর ইকুয়ালস টু, আমরা এরকম দেখছি যে 0 ডিগ্রি 1 প্লাস আলফা থিটা। যারা ক্লাস থেকে চলে যাবে একটা ইন্টারেস্টিং জিনিস মিস করবা, যেটা একটু পরে পড়াবো, ঠিক আছে? সো একটু আমার উপর বিশ্বাস এই ক্লাসটা করো। যারা এমন করতেছো যে ভাই সার্কিট কই, তারা একটু কষ্ট করে 2023 সালে অপূর্বতার ক্লাসগুলো দেখাইছো, তাদের 2 ঘন্টা যাবত এতগুলাই পড়াইছে, ঠিক আছে? সো এগুলো তো তোমাদের পড়াই, সার্কিটে তো আমরা যাবো, একটু ওয়েট করো না, ঠিক আছে? কিছু পণ্ডিত আছে কমেন্ট বক্সে এরকম। সো আমাদের এই জায়গাতে দেখো, এইটা কিন্তু একটা ধনাত্মক রাশি। কার জন্য বলতো? একটা পরিবাহীর জন্য। কারণ পরিবাহীর জন্য আমরা জানি যে তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে, দেখো এইটুকুর মধ্যে যত তাপমাত্রাই বাড়ুক যোগ হচ্ছে একটা রাশি, তার মানে রোধ বাড়তেছে। তার মানে পরিবাহীর জন্য তাপমাত্রা বাড়লে রোধ বাড়তেছে। তার মানে কার জন্য তাপমাত্রা বাড়লে রোধ কমবে? অর্ধ পরিবাহীর জন্য। তার মানে অর্ধ পরিবাহীর জন্য এই আলফার মানটা ঋণাত্মক। অর্ধ পরিবাহীর জন্য ফর্মুলাটা হয় এইরকম, 1 মাইনাস আলফা থিটা। তখন তাপমাত্রা বাড়লে রোধের মানটা কিন্তু কমে, আদিটা থেকে রোধের মানটা কমে। সো এই জায়গাতে এটার উত্তরটা হচ্ছে অর্ধ পরিবাহীর জন্য। তার মানে কার অর্ধ পরিবাহীকে? জার্মেনিয়াম। এটা পড়বো সেমিকন্ডাক্টরের ক্লাসে, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, পরেরটা দেখো এই ম্যাথগুলো এমসিকিউ আসলে কেমনে করবা? কোন পরিবাহীর দৈর্ঘ্য এবং ব্যাসার্ধ অর্ধেক করলে চূড়ান্ত রোধ প্রাথমিক রোধের কত গুণ? দেখো খেয়াল করো, আমি তোমাদেরকে খুব সুন্দর করে সলভ করানো শেখাচ্ছি। দাঁড়াও, দেখো কি বলছে। কোন পরিবাহীর দৈর্ঘ্য দ্বিগুণ, তার মানে দ্বিতীয় দৈর্ঘ্য কত করছো? আদিটার দ্বিগুণ। তারপর ব্যাসার্ধ কত করছো? ব্যাসার্ধ করছো অর্ধেক, তার মানে R2 এটা কত করছো? R1 এর অর্ধেক, তাই না? R1/2। ব্যাসার্ধ করছো অর্ধেক, চূড়ান্ত রোধ কত হবে? দেখো ব্যাসার্ধ অর্ধেক করলে ক্ষেত্রফল কতটুকু হয়? 1/4 হয়ে যাবে না? কারণ ব্যাসার্ধর স্কয়ার হচ্ছে ক্ষেত্রফল, তাই না? ব্যাসার্ধের স্কয়ার হচ্ছে ক্ষেত্রফল, রাইট? ব্যাসার্ধের স্কয়ার হচ্ছে ক্ষেত্রফল। তার মানে ক্ষেত্রফল হয়ে যাবে 1/4, বা আদিটার 1/4। যেহেতু রোধটা অর্ধেক হয়ে যাচ্ছে, ক্ষেত্রফলটা 1/4 হয়ে যাবে। তাইলে এখন তুমি অনুপাতটা দাও যে R2 ডিভাইড বাই R1 ইকুয়ালস টু L2/L1 ইন্টু A1/A2। মান বসাও। L2/L1 কত হয়ে যাচ্ছে বলো তো? L2/L1 হয়ে যাচ্ছে 2,
আর a1/a2 হয়ে যাচ্ছে 4, তার মানে r2 হয়ে যাচ্ছে হলো 8 ইন্টু r1, তার মানে r1 এর 8 গুণ, তাই না বলো তো? ইয়েস অর নো? ইয়েস অর নো? বুঝছো? r1 এর 8 গুণ, বুঝছো? বুঝতে পারছো সবাই? বুঝছো? কিন্তু একটা এমসিকিউ এর জন্য এতটুকু করা কি এফিশিয়েন্ট? আমাকে বলো, এমসিকিউ এর জন্য এতটুকু করা কি এফিশিয়েন্ট? আচ্ছা এই টুটা বুঝো নাই, দেখো একটা জিনিস, ক্ষেত্রফল সমান কি পাই ইন্টু আর স্কোয়ার, বুঝার চেষ্টা করো। তাইলে আর যদি অর্ধেক হয় তাইলে ক্ষেত্রফল কত গুণ হয়? 1/4 ইন্টু পাই আর স্কোয়ার, ক্ষেত্রফল 1/4 গুণ হয়, ঠিক আছে? ক্ষেত্রফল 1/4 গুণ হয়, এখন বুঝছো? তার মানে ব্যাসার্ধ যদি অর্ধেক হয় ক্ষেত্রফল 1/4 গুণ হয়, কারণ ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার, আর কে যদি স্কোয়ার করো নিচের 2ও স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো এইটুকু এমসিকিউ এর জন্য করা কি এফিশিয়েন্ট? এফিশিয়েন্ট না। সো এমসিকিউ এর ক্ষেত্রে আমি কেমনে করতাম একটু খেয়াল করো। আমি পরীক্ষায় এমসিকিউ এর ক্ষেত্রে কেমনে করতাম? আমি করতাম এভাবে, আমি জানি রোধ সমান রো এল বাই এ, আমি ডিরেক্ট এখানে মান বসাইতাম। দেখো আমি ডিরেক্ট এখানে মান বসাইতাম, কি করছি দৈর্ঘ্য দ্বিগুণ করছি, তার মানে আমি দৈর্ঘ্যের জায়গাতে 12 বসাইতাম, ব্যাসার্ধ অর্ধেক করছি, তার মানে ক্ষেত্রফলকে ব্যাসার্ধ নিতে হয় পাই আর স্কোয়ার, এরকম আমি ব্যাসার্ধ অর্ধেক করছি, তার মানে এখানে r/2 হোল স্কোয়ার, আমি ডিরেক্টলি এমনি বসাইতাম। তাহলে এখান থেকে নিচে আসবে 1/4, 4টা উপরে নিয়ে যাও, 8 ইন্টু রো এল বাই এ পাই আর স্কোয়ার, এরকম আসে কিনা আমাকে বলো তো? এরকম আসে না? সো এইটুকু কি আমার আদি ক্ষেত্রফল, মানে আদি রোধ, তার মানে আগেরটার 8 গুণ হয়েছে, ডিরেক্টলি জাস্ট মান বসাই দিবা, তোমার কুইক হবে জিনিসটা কুইক হবে, ঠিক আছে? আরেকটা করাই তাইলে বুঝে যাবা। দেখো এটা অনুপাত দিয়ে তো করতেই পারবা, বাট কুইকলি কেমনে করবা? দৈর্ঘ্য দ্বিগুণ করছে, প্রস্থের ক্ষেত্রফল অর্ধেক করছে, ঠিক আছে? জাস্ট আর এর মধ্যে বসায় দাও, এলটা দ্বিগুণ করছে মানে 2l, ক্ষেত্রফলটা অর্ধেক করছে মানে a/2, ঠিক আছে? তার মানে এই টুটা উপরে চলে যাবে 4 ইন্টু রো এল বাই এ, তার মানে হয়ে যাবে কত গুণ? হলো তো 4 গুণ, বুঝছো? সো এটা হচ্ছে কুইকলি করার রুল, আর এটা হচ্ছে ব্লাইন্ডলি মানে টপারদের মতো করার রুল, রিটেনে করার রুল, ঠিক আছে? যে কোনো ভাবেই করতে পারবা, ঠিক আছে? বলো পারবা? কুইকলি করতে পারবা? এমসিকিউ এর জন্য কিন্তু এগুলা অনেক ভালো জিনিস, এমসিকিউ এর জন্য এগুলা অন্যদের থেকে তোমাদের স্পিড বাড়ায় দিবে, ঠিক আছে? পারবা? জাস্ট ফর্মুলাতে মান বসাবা, আর কিছুই না, জাস্ট ফর্মুলাতে মান বসাবা। ওকে, সো এই জিনিসগুলো তোমরা পারবা আশা করি। এখন আমাদের কিছু অনুধাবনমূলক ম্যাথ আছে, যে তড়িৎ প্রবাহের ফলে তাপমাত্রা উৎপন্ন হয় কেন। এটা আসলে খুবই সুন্দর করে তুমি লিখতে পারবা। ওই যে বলছিলাম না যে পুরান ঢাকার রাস্তায় তুমি গেলে সংঘর্ষ বাড়বে, ওই রকম যে পুরান ঢাকার রাস্তায় তুমি যদি যাও তোমার সংঘর্ষ বাড়বে। এইরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে যখন ইলেকট্রন ফ্লো হয় তার সংঘর্ষ হয়, সংঘর্ষ হওয়ার কারণে কি হয় বলতো? কিছু পরিমাণ শক্তি অপচয় হয়। সংঘর্ষ হলে গতিশক্তির অপচয় হয় না, জানো নিউটনের মেকানিক্স থেকে? ওই শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়, যে কারণে তাপমাত্রা উৎপন্ন হয়। তার মানে এই জিনিসটাই তুমি একটু গোছায় লাগবা, যে কোনো একটা পরিবেশের মধ্যে দিয়ে যখন ইলেকট্রন ফ্লো হয় তাদের মধ্যে নিজেদের মধ্যে সংঘর্ষ হয়, রোধের কারণে সংঘর্ষ হয়, এবং এই সংঘর্ষের কারণে তাদের শক্তি কিছুটা হারায়, ওই হারানো শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হয়। আরো সুন্দর হয় যেহেতু অনুধাবনমূলক প্রশ্ন, তুমি একটা সংঘর্ষ আঁকায় দেখাও, ঠিক আছে? যে ইলেকট্রন যাচ্ছে একটার সাথে কোলিশন হচ্ছে, তুমি এরকম একটা আঁকায় দেখাও,